আকাশ বাড়ি পৌঁছে ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখে নিশাতের আম্মু বাকি আরও কাপড়চোপড়ের সাথে সিরিয়াল কিলারের সেই কালো স্যুটটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে নামছে। আকাশের কিছুটা সন্দেহ হয় সিরিয়াল কিলারের সেই কালো স্যুটটা নিশাতের মায়ের হাতে দেখতে পেয়ে। অপরদিকে নিশাতের আম্মু আকাশকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে সিরিয়াল কিলারের কালো স্যুটটা হাতে থাকা বাকি কাপড়ের সাহায্যে লুকিয়ে ফেলে, যেটা দেখে আকাশের সন্দেহ আরও প্রবল হয়ে যায় নিশাতের আম্মুর উপরে। আকাশ এবার নিশ্চিত হয়ে যায় সমস্ত কিছুর পিছনে আসল খেলোয়াড়টা কে। আকাশ সোজা গিয়ে নিশাতের আম্মুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আপনার হাতের কালো স্যুটটা কার? কোথায় কালো স্যুট আকাশ? আন্টি আমি কিন্তু অন্ধ নই, মাথায় রাখবেন। সব কিছুই কিন্তু আমি চোখ দিয়ে দেখতে পাই। আপনি যে আমায় দেখে কালো স্যুটটা বাকি কাপড়ের ভিতরে লুকিয়ে ফেলেছেন সেটা কিন্তু আমি দেখেছি। তাই এবার আর ভনিতা না করে সত্যিটা বলেন। অনেক হয়েছে চোর পুলিশের লুকোচুরি খেলা। এবার যদি সত্যিটা না বলেন তাহলেই কিন্তু নিজের অনেক বড় বিপদ ডেকে আনবেন। তাই ফটাফট বলে ফেলুন কালো স্যুটটা কার? আমার। তার মানে আপনিই সমস্ত কিছুর পিছনে রয়েছেন, আর আপনিই সিরিয়াল কিলার। আমিও তো বলি সিরিয়াল কিলারের কালো স্যুট আমার বাসায় কি করে, যেখানে আমার বাসায় বড় কেউ নেই। নিশাত-রোহান দুজন এই ছোট, তারা কখনোই এত বড় উল্টো পাল্টা কাজ করার সাহস করতে পারবে না। তাই আমি কনফিউশনে ছিলাম। নিয়ে কিন্তু আমার কল্পনাতেও ছিল না যে নিশাত এবং রোহান বাদেও আমার বাসায় একজন আছে, আর সে হচ্ছে আপনি। যাক, অবশেষে তাহলে ধরা খেয়েই গেলেন। আকাশ তুমি যেমন ভাবছ তেমন কিছু নয়। দেখুন আন্টি, আমায় বোকা বানানোর চেষ্টা করলে আপনি ভুল করবেন, কারণ আপনি গত রাতে আমার কোমর থেকে মেশিন ছিটকে পড়তে দেখে ইতিমধ্যে হয়তো আন্দাজ করে নিয়েছেন আমি দেখতে সাদাসিধা হলেও সত্যিকারত্বে কিন্তু তেমনটা না। তাই ভালোই শুরু থেকে শেষ সব কিছুই খুলে বলেন। কী কারণে আপনি একের পর এক মানুষ খুন করছেন? কী কারণে আপনি এতগুলা নিরীহ মানুষের প্রাণ অন্যায়ভাবে নিচ্ছেন? সবকিছু খুলে বলেন। আর গতরাতে আমায় নামে রে দৌড়ে পালিয়েছেন কেন, সেই প্রশ্নের উত্তরটাও আমার চাই। ঠিক আছে, সমস্ত কিছুই খুলে বলছি। আকাশ, আমি সত্যিই বলছি আমি কোনো সিরিয়াল কিলার নই। আপনি যদি সিরিয়াল কিলার না হয়ে থাকেন তাহলে গত রাতে কালো স্যুট পরিধান করে আমার উপরে কেন মলা করেছেন? আর রাত বিরাতে রাস্তাঘাটে কি করছিলেন আপনি? আকাশ, তোমায় সমস্ত কারণ খুলে বলছি। দেখো, আমি জানি যে বাকি সবার চোখকে ফাঁকি দিতে পারলেও তোমার চোখকে ফাঁকি দিতে পারবো না। তাই তোমাকে সমস্ত সত্যিটা খুলে বলছি। আকাশ, নিশাতের বাবা মানে তোমার আঙ্কেলের মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাকে খুন করা হয়েছিল। আমি সব সময় চাইতাম আমার হাসবেন্ডের খুনিদের উপরে বদলা নিতে, তাই গতকাল রাতে বেরিয়েছিলাম। আপনি কি জানেন আঙ্কেলের মৃত্যুর আসল খুনি কে? না, জানি না। তাহলে আপনি কিসের ভিত্তিতে রাতের বেলায় আঙ্কেলের খুনিদের উপরে দলা নিতে বেরিয়েছেন?
কারণ গতকাল রাতে অনলাইন নাম্বার থেকে এক লোক আমায় ফোন দিয়ে বলেছে সে আমার হাসবেন্ডের খুনিদের ব্যাপারে সব জানে এবং সে আমাকে আমার হাসবেন্ডের খুনিদের উপরে প্রতিশোধ নিতে সাহায্য করবে। তাই আমি তার কথা মতন বেরিয়েছিলাম। আর সে আমাকে কলে সবকিছু বলে দিচ্ছিল। আমি তার কথায় গতকাল তুমি যেখানে ছিলে সেখানে যাই। তখন সে আমায় বলে তুমিই আমার হাসবেন্ডের খুনি, তোমাকে মেরে ফেলতে। তুমি তখন উল্টো দিকে ঘুরেছিলে। আমি সেই লোকের কথা মতন পিছন থেকে গিয়ে তোমার উপরে হামলা করি। কিন্তু পরবর্তীতে দেখি তুমি কোনো খুনি টুনি নও, তুমি হলে আমার বান্ধবীর ছেলে আকাশ। তাই তখন তোমায় রেখে দৌড়ে পালিয়ে যাই আমি, আর পালিয়ে পড়ে বাসায় চলে আসি। ওহ আচ্ছা, এই ব্যাপার তাহলে। কিন্তু একটু আগে আপনি ওই কথাটা কেন বললেন যে সবার চোখকে ফাঁকি দিলেও আমার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না? কারণ আমি তোমায় লাঠি দিয়ে ঘাত করার পর পালিয়ে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়েছিলাম। কারণ সেখান থেকে সোজা বাসায় আসা আমার পক্ষে সম্ভব ছিল না। তখন আমি লুকিয়ে থেকে তোমার লোকজনকে দেখেছি। এছাড়া তোমাকে লাঠি দিয়ে ঘাত করার সময় তোমার কোমর থেকে মেশিন ছিটকে পড়েছিল। যেসব কিছু দেখে আমার বুঝে এসে গেছে তুমি কোনো সাধারণ মানুষ না, আড়ালে লুকিয়ে থাকা শক্তিশালী একজন কেউ। তার মানে আপনি আমার কোমর থেকে মেশিন পড়তে দেখার পাশাপাশি আমার সাথে ছেলেপেলে দেখে আন্দাজ করেছেন আমি শক্তিশালী কেউ। কিন্তু আমি সত্যিকারত্বে আসলে কে সেটা আপনি এখনো সঠিক করে জানেন না? না, জানি না। কিন্তু জানার অনেক ইচ্ছে আকাশ। তবে আমি তোমাকে প্রশ্ন করার মতন কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কারণ তোমাকে কিছু প্রশ্ন করলেই তুমি গোত্রাতের বিষয়টা ধরে ফেলতে। তবে এখন যেহেতু সবটা জেনেই গিয়েছ তাহলে এবার সরাসরি প্রশ্ন করি তোমায়। আকাশকে তুমি? আয়রন ব্লেড। নিশাতের আম্মু আকাশের মুখে আয়রন ব্লেড নামটা শুনে থতমত খেয়ে যায়। চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে নিশাতের আম্মু। কারণ তিনি কোনো দিন কল্পনাতেও ভাবেনি যে তার বান্ধবীর সাধাসিধা দেখতে ছেলেটাই আয়রন ব্লেড, যার নামে পুরে শহর কাঁপে, যার নাম শুনলেই ভালো ভালো মানুষের মনের ভিতরে উথালপাতাল করতে শুরু করে। বেশ কিছুটা সময় নিশাতের আম্মু আকাশের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। এরপর নীরবতা ভেঙে আকাশকে বলে, আকাশ, তুমি তো অনেক বড় মাপের একজন লোক। সম্ভব হলে আমার হাসবেন্ডের খুনিদের বিচারটা করে দিও। আপনার এই বিষয়টা পড়ে দেখব। কিন্তু আপনাকে যেই লোকটা অনলাইন নাম্বার থেকে ফোন করেছে সেই নাম্বারটা আমায় দিন। কারণ সে সিরিয়াল কিলার হতে পারে। ঠিক আছে, দিচ্ছি। তবে আমার মনে হয় না এই নাম্বার দিয়ে তোমার কোনো কাজ হবে। কারণ তার নাম্বারে আমি ফোন করেছিলাম পরে অনেকবার, কিন্তু ফোন এই ঢুকছে না। সে আমিও জানি ঢুকবে না। কারণ অনলাইন নাম্বারগুলা মানুষ ক্রাইম করার জন্যই ব্যবহার করে থাকে। তবে তারপরেও আমার নাম্বারটা প্রয়োজন। কারণ কোনো রকম তথ্য যদি খুঁজে পাই নাম্বারটার সাহায্যে, তাহলে অনেক বড় উপকার হবে। ঠিক আছে, আমি ফোন থেকে নাম্বার বের করে একটু পর সেটা তোমার রুমে এসে দিচ্ছি। আগে কাপড়চোপড়গুলা রুমে গিয়ে গুছিয়ে রাখি। আচ্ছা। আর শুনেন, ওই রকম কাজ আর কখনোই করবেন না। কারণ আপনি ভালো করেই জানেন সিরিয়াস কিলার ইতিমধ্যে কত মানুষ মেরেছে। কখন ফাঁদ পেতে আপনার কোনো ক্ষতি করে বসে তার কোনো ঠিক নেই। এছাড়া রাতবিরেতে আপনাকে ওই রকম পোশাকে কেউ দেখলেই সন্দেহজনকভাবে থানায় ধরে নিয়ে যাবে। তাই সতর্কতার সাথে থাকবেন।
আচ্ছা। আকাশ আর কথাবার্তা না বাড়িয়ে নিজের রুমে চলে যায়। অন্যদিকে অবনী তার বাবাকে ফিরে পেয়ে প্রচণ্ড খুশি। আকাশের লোকজন অবনীর বাবাকে বাসায় পৌঁছে দিয়ে চলে গেছে। অবনীর বাবা খাটে বসে আছে। অবনী তার বাবার রুমে এসে তার বাবার পাশে বসে। অবনীর বেশ খুশি লাগছে নিজের বাবাকে ফিরে পেয়ে। তবে তার আবার বেশ আফসোসও হচ্ছে আকাশের জন্য। কারণ মানুষটাকে সে না ঠকালে আজ হয়তো তার কপালে সুখের কোনো কমতি থাকত না। সে যেই মানুষটার সাথে দুনিয়ার সবচাইতে বড় প্রতারণাটা করেছে, সেই মানুষটাই সবকিছু ভুলে গিয়ে তার বাবাকে ফিরিয়ে এনে দিয়েছে। অবনীর খারাপ লাগাটাকে অবনী আর সহ্য করে থাকতে পারে না। নিজের বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, তোমায় তো আকাশের লোকজন এই উদ্ধার করেছে, তাই না? আকাশের লোকজন নয়, আকাশ নিজেও ছিল তার লোকজনের সাথে। আমি তো ভেবেছিলাম আমি একদম শেষ। কারণ সিরিয়াল কিলার আমার চোখের সামনেই সেই বাড়িতে একের পর এক লোক নিয়ে গিয়ে শেষ করত। কিন্তু আমায় সে কোনো মতলবে বাঁচিয়ে রেখেছিল এতটা সময় অবধি আমার জানা নেই। তবে যতদূর সম্ভব সে আমায় ও জলদি শেষ করে ফেলত। কিন্তু উপরওয়ালা সহায় হয়ে আকাশকে পাঠিয়েছে আমাকে উদ্ধার করার জন্য। না হয়তো বাকি সবার মতন আমিও শেষ হয়ে যেতাম। আচ্ছা বাবা, মানুষটার সাথে প্রতারণা করে আমি অনেক খারাপ কাজ করেছি, তাই না? শুধু খারাপ নয়, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট কাজ করেছিস তুই। অবনী, একবার ভেবে দেখ, আমি তার সাথে এত অন্যায় করার পরেও সে সিরিয়াল কিলারের হাত থেকে আমায় বাঁচিয়েছে। আর তুই যদি তার সাথে প্রতারণাটা না করতি, তাহলে সে তোকে কোথায় আগলে রাখত সৃষ্টিকর্তাই ভালো জানেন। বাবা, এখন আমি কি করব বলো তো? মানুষটার জন্য সত্যিই আমার ভীষণ খারাপ লাগে। পারলে ক্ষমা চেয়ে নিজের করে নে মানুষটাকে। কারণ আকাশের মতন মানুষ হয় না, বিশ্বাস কর। একটা আন্ডারওয়ার্ল্ড মাফিয়া হওয়ার পরেও তার মধ্যে কোনো অহংকার নেই। অথচ 2 টাকার গুন্ডামাস্তানকে থানায় আটকালে কই মাছের মতন কত না ছটফট করে। একবার বড় ভাইয়ের পাওয়ার দেখায়, একবার নিজের পাওয়ার দেখায়। আর অথচ আকাশ এত বড় একটা মাফিয়া হওয়ার পরেও তার মধ্যে কোনো অহংকার নেই। আর একটা জিনিস চিন্তা করলেই তো পারিস, আমি তাকে 4 দিন বন্দি করে মেরেছি। আর সে আমার উপরে প্রতিশোধ না নিয়ে উল্টো সিরিয়াল কিলারের হাত থেকে আমায় বাঁচিয়ে নিয়ে এসেছে। যেখানে সিরিয়াল কিলারের আগে এই ছেলেই আমাকে মেরে ফেলার কথা, সেখানে এই ছেলের মাধ্যমেই আমি উদ্ধার হয়েছি। আমি সত্যিই সেই ছেলের কাছে কৃতজ্ঞ। বাবা, সব কিছুই ঠিক আছে, তবে সে তো এখন অন্য কারোর হয়ে গেছে। কলেজের এই এক মেয়ে তাকে নিজের বানিয়ে নিয়েছে। অবনী, এত সব না দেখে নিজের উদ্দেশ্যর জন্য কাজ কর। সৎ পথে থেকে মানুষটাকে আবার নিজের বানিয়ে নে। ছেলেটার একটা মনের লেনাদেনা হয়েছে তোর সাথে, যেটা আর কারোর সাথেই হওয়া সম্ভব নয়। সে চাইলে অন্য কোনো মেয়েকে সহজেই নিজের জীবনে টেনে আনতে পারে, তবে এত জলদি অন্য কারোর সাথে মনের লেনাদেনা করাটা তার পক্ষে সম্ভব নয়। তাই তুই ভালোবাসা দিয়ে তাকে আবারও আগলে নেওয়ার চেষ্টা কর। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব। এবার তুমি বলো কি খাবে? কি বানিয়ে আনবো তোমার জন্য? যা ইচ্ছে হয় আনো, সমস্যা নেই। ঠিক আছে বাবা। অবনী তার বাবার জন্য খুশি মনে নাস্তা বানাতে কিচেনে চলে যায়। আরেকদিকে সিরিয়াল কিলার এত সময়ে খবর পেয়ে যায় তার শিকারকে ঘর থেকে কেউ বাঁচিয়ে নিয়ে গেছে। সিরিয়াল কিলারের শরীরে যেন আগুন জ্বলে ওঠে, কারণ এই প্রথম তার শিকারকে কেউ তার থেকে ছিনিয়ে নিয়ে গেছে। সিরিয়াল কিলার তার শরীরের আগুন ছিটাতে শুরু করে। যেই এলাকায় সিরিয়াস কিলার অবনীর বাবাকে বেঁধে রেখেছিল, সেই এলাকাটা সিরিয়াল কিলার পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এরপর মাথায় একটা ভয়াবহ প্ল্যান সাজায়।
সিরিয়াল কিলার জানতে পারে আকাশ নামক কেউ তার শিকারকে উদ্ধার করে নিয়ে গেছে। তাই সিরিয়াল কিলার এবার আকাশকেই উঠিয়ে নিবে বলে প্ল্যান করে। কিন্তু সিরিয়াল কিলার নিজেও জানে না সে যেই আকাশকে উঠানোর প্ল্যান করেছে সে আসলে কে। সিরিয়াল কিলার উল্টো নিজেই আকাশের শিকার হয়ে যেতে পারে সেই বিষয়ে সিরিয়াল কিলারের কোনো আইডিয়া নেই। সে নিজের মতন আকাশকে উঠানোর প্ল্যান সাজিয়ে হেঁটে এলাকা থেকে বেরিয়ে যায়। সিরিয়াল কিলার তার শরীরের আগুন ছিটাতে শুরু করে। যেই এলাকায় সিরিয়াস কিলার অবনীর বাবাকে বেঁধে রেখেছিল সেই এলাকাটা পুরো সে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এরপর মাথায় একটা ভয়াবহ প্ল্যান সাজায়। সিরিয়াল কিলার জানতে পারে আকাশ নামক কেউ তার শিকারকে উদ্ধার করে নিয়ে গেছে। তাই সিরিয়াল কিলার এবার আকাশকেই উঠিয়ে নিবে বলে প্ল্যান করে। কিন্তু সিরিয়াল কিলার নিজেও জানে না সে যেই আকাশকে উঠানোর প্ল্যান করেছে সে আসলে কে। সিরিয়াল কিলার উল্টো নিজেই আকাশের শিকার হয়ে যেতে পারে সেই বিষয়ে সিরিয়াল কিলারের কোনো আইডিয়া নেই। সে নিজের মতন আকাশকে উঠানোর প্ল্যান সাজিয়ে হেঁটে এলাকা থেকে বেরিয়ে যায়। পড়ে গিয়ে নিজের জন্য নতুন একটা আস্তানা খুঁজতে থাকে। এভাবেই দিনটা কেটে যায়। ঘটনার মোড় ঘুরে আকাশের দিকে। পরের দিন আকাশ ঘুম থেকে উঠে ক্লাসে চলে যায়। কলেজ কর্তৃপক্ষ অল্পসংখ্যক ছাত্রছাত্রী দেখে শুরুতে ঠিক করে আজকেও ক্লাস ছুটি দিয়ে দিবে। কিন্তু গতকালের তুলনায় আজ ছাত্রছাত্রী কিছুটা বেশি আশায় নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে। তবে কলেজ কর্তৃপক্ষ সব কয়টা ক্লাস হবে না বলে জানিয়ে দেয়। ক্লাস হবে খালি 2টা। আকাশ ক্লাসের বাহিরে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ ক্লাস শুরু হতে এখনো আরও সময় বাকি আছে। আকাশ ক্লাসের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রিধার জন্য অপেক্ষা করছে। ত্রিধা মিনিট 5 আগেই আকাশকে ফোন করে জানিয়েছে সে কলেজে আসছে। তাই আকাশ ত্রিধার অপেক্ষায় ক্লাসের বাহিরে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। কিছু সময় পর আকাশের অপেক্ষার প্রহর কাটে। ত্রিধা গাড়ি থেকে নেমে কলেজের ভিতরে প্রবেশ করে আকাশের কাছে আসে। এরপর দুজন হালকা করে কথাবার্তা বলে ক্লাসে চলে যায়। কারণ ক্লাসের সময় প্রায় হয়ে এসেছে। ত্রিধা আর আকাশ মিলে ক্লাসে গিয়ে বসে ক্লাস করার জন্য। ক্লাসে গিয়ে বসার কিছু সময় পরেই স্যার এসে ক্লাস শুরু করে। দেখতে দেখতে 2 ঘন্টা শেষ হয়ে যায়। কলেজ ছুটি হয়ে গেছে। আকাশ আর ত্রিধা ক্লাস থেকে বেরিয়ে কলেজের ভিতরেই একটা জায়গায় বসে কথাবার্তা বলছে নিজেদের মতন। এমন সময় অদ্ভুতভাবে অবনী কোথা থেকে যেন হাজির হয়ে আকাশের একদম কাছে গিয়ে আকাশের গা ঘেঁষে বসে। অবনীর এমন আচরণে ত্রিধা আর আকাশ একদম চমকে যায়। আকাশ অবনীর আচরণে চমকে যাওয়ার পাশাপাশি অবনীর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। অবনী আকাশের প্রশ্নবোধক চাহনি দেখে আকাশকে বলে, অবাক হওয়ার কিছুই নেই। আমার ইচ্ছে হয়েছে তাই আমি এভাবে এসে তোমার গা ঘেঁষে বসেছি। অবনীর কথা শুনে আকাশ এবার সরাসরি অবনীকে প্রশ্ন করে, অবনী এটা কেমন কথা? তোমার ইচ্ছে হবে দেখেই কি তুমি আমার গা ঘেঁষে বসবে নাকি? না, বসবো না। তাহলে বসলে কেন? তুমি কি দেখছো না আমরা দুজন পার্সোনাল কথাবার্তা বলছি? তুমি তাও কোনো আক্কেলে হুট করে এসে আমার গা ঘেঁষে বসলে? আসলে কেন জানি ইচ্ছে হলো তোমার কাছে এসে বসতে। তাই কোনো কিছু না ভেবেই এমনটা করেছি। আর আকাশ আমার আক্কেল বলো বিবেকবুদ্ধি বলো কোনোটাই নেই। যদি থাকতো তাহলে তোমার মতন মানুষের সাথে প্রতারণা করতাম নাকি? আমার ভিতরে কিছু নাই দেখেই তো এমনটা করেছি। অবনী এত কথা না বলে নিজের কাজে গিয়ে মন দাও। আর আমাদেরকে বিরক্ত করো না। আমরা দুজন নিজেদের পার্সোনাল সময় কাটাচ্ছি। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আমি চলে যাচ্ছি। তবে তার আগে তোমায় একটা কথা বলি আকাশ। আকাশ, আমি ভালো নেই। তোমাকে সত্যিই আমার প্রয়োজন। হ্যাঁ, আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু তাই বলে তুমি অন্যের সাথে বসে এভাবে পার্সোনাল সময় কাটাচ্ছ, এটা আমার জন্য অনেক কষ্টের। আকাশ, আমায় কি শেষ একটা বার সুযোগ দেওয়া যায় না?
প্লিজ দাও না শেষ একটা বার সুযোগ। সত্যিই আমি তোমাকে নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখব একদম। আকাশ অবনীর কথা শুনে কিছু বলতে যাবে, তার আগেই অবনীর কথা শুনে পাশ থেকে ত্রিধা রেগে গিয়ে অবনীকে বলে, অবনী অনেক দেখিয়েছিস রংতামাশা, এবার সমস্ত কিছু বন্ধ কর। আকাশ এখন আমার, তাকে আমি তোর চাইতেও 1000 গুণ বেশি ভালোবাসি। তাই অহেতুক চিন্তাধারা করে আকাশকে আমার থেকে দূরে সরাবার ফন্দি করিস না, তাহলে কিন্তু নিজের পায়ে অনেক বড় কুড়োল মারবি বলে দিলাম। আগের বার আমি মানুষটাকে ভালোবাসা সত্ত্বেও তোর মতন নিকৃষ্ট একটা মেয়ের জন্য আমি আকাশকে স্যাক্রিফাইস করেছি, তবে এবার কিন্তু আর না। একদম গলায় পা রা দিয়ে জিহ্বা বের করে ফেলবো আকাশের দিকে আরেকবার তাকালে। সে আমার মানে আমার, তুই সুযোগ পেয়ে সেটাকে নষ্ট করে আবার পরিশেষে এসে নাটক করছিস। দেখ অবনী, তোর আচরণে শরীরের সমস্ত রক্ত খলখল করতে শুরু করেছে, তাই নিজের ভালো চাস তো এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। ত্রিধার রাগান্বিত কথাবার্তা শুনে অবনী তাদের সামনে থেকে সরে যাওয়াটাকেই শ্রেয় বলে মনে করে, কারণ ত্রিধা সত্যি কথাই বলেছে। অবনী নিজের হাতে ধরেই সুযোগটাকে নষ্ট করেছে, যেটার ফল সে এখন পাচ্ছে। অবনীর আর বলার মতন কিছু নেই, তাই সে চুপচাপ আকাশ আর ত্রিধার সামনে থেকে চলে আসে, তবে আসার আগে ছোট করে আকাশকে একটা ধন্যবাদ জানায় তার বাবাকে সিরিয়াল কিলারের হাত থেকে বাঁচানোর জন্য। অবনী চলে গেছে, তবে ত্রিধার রাগ এখনো কমেনি। ক্রমশ ত্রিধার রাগ আরও বেড়েই চলেছে। ত্রিধার বর্তমানে কি ইচ্ছে করছে সে নিজেও জানে না। পাশ থেকে আকাশ ত্রিধার বিষয়টা বুঝতে পেরে ত্রিধাকে বলে, আরে ত্রিধা, এত রাগ করার কি আছে বলো তো? অবনী কি না কি বলেছে, আর তুমি তার সেই কথাগুলোকে কেন্দ্র করে এখনো রেগে আছো? আরে ত্রিধা, শান্ত হও। আকাশের কথার প্রত্যুত্তরে ত্রিধা অবনীর মতন করে আকাশকেও রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, শুন, তুই আয়রন ব্লেড বা যেই ব্যাঙের ছাতাই হোস না কেন, মাথায় রাখবি তোকে এখন আমি ভালোবাসি। আর তোর ও আমাকে ভালোবাসতে হবে এবং তোর জীবনসঙ্গী আমাকেই বানাতে হবে। আমি বহু কষ্টের বিনিময়ে তোকে পেয়েছে, তোকে আমি কোনোভাবেই হারাতে চাই না। আর তোর আর আমার মাঝে কেউ আসলে তার অবস্থা কিন্তু আমি খারাপ করে ছেড়ে দিব বলে দিলাম। আমি কিন্তু তোর বিষয় নিয়ে কাউকেই ছাড় দিব না, আর কারোর চেহারা দেখেও কোনো কিছু বিবেচনা করব না। সে যে হবে হোক, একদম এক একটাকে মাথায় তুলে আছার মেয়ে রে নাড়িভুড়ি বের করে ফেলবো একদম। ঠিক আছে, যা খুশি করিও, তবে এখন আগে মাথা ঠান্ডা করো। আমার মাথা এত সহজে ঠান্ডা হবে না। অবনী আমার মাথা বিগড়ে দিয়ে চলে গেছে, তাই কিছু সময় লাগবে মাথা হতে। ঠিক আছে, তাহলে চুপচাপ বসে থাকো, কিছু সময় পর মাথা ঠান্ডা হলে তারপর কথা বলো। বাহ, বেশ সুন্দর কথা বলেছিস। আমার জায়গায় অবনী হলে তো তাকে ঠিকই বুকে টেনে নিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতি, কিন্তু আমায় বেলায় দেখে বলছিস চুপচাপ বসে থেকে মাথা ঠান্ডা করতে। বাহ, অসাধারণ আকাশ, সত্যিই আমি কপাল নিয়ে জন্মেছি। আসলে কিছু বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না তোকে। শুন, একটা কাজ কর, আমি এখানে বসে আছি, তুই তোর মতন বাসায় চলে যা। আমার মাথা ঠান্ডা হলে আমিও বাড়ি চলে যাব। ত্রিধা আকাশকে বাড়ি চলে যেতে বলে চুপচাপ মন খারাপ করে বসে থাকে। আকাশ ত্রিধার কথা শুনে আসল কাহিনী বুঝতে পেরে যায়, সেজন্য আকাশ আর কোনো কিছু চিন্তাভাবনা না করে চুপচাপ ত্রিধাকে জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নেয়। কারোর মুখে কোনো কথা নেই। এভাবে কিছু সময় যেতেই ত্রিধা স্বাভাবিক হয়ে যায়, কারণ ত্রিধা এটাই চেয়েছিল আকাশ তাকে জড়িয়ে ধরে শান্ত করুক, যেটা আকাশ করেছে।
ত্রিধা স্বাভাবিক হওয়ার পর সে নিজেই হাসিমুখে আকাশের সাথে কথা বলতে আরম্ভ করে। দুজনে মিলে বসে আরও কিছুটা সময় কথাবার্তা বলে যে যার মতন বাসার উদ্দেশ্যে রওনা হয়। আকাশ রিকশায় করে বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে একাই খাওয়া দাওয়া করে রুমের মধ্যে শুয়ে ঘুমানোর চেষ্টা করে। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। বাড়িতে হয়তো কেউ এসেছে, কিন্তু আকাশ সেই দিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতন ঘুমানোর চেষ্টায় লেগে আছে। কারণ আকাশ জানে নিশাত না হয় নিশাতের আম্মু বা রোহান যে কোনো একজন অবশ্যই দরজা খুলবে। তাই আকাশকে এসেছে সেই দিকে বেশি একটা মাথা ঘামায় না। অপরদিকে দরজা কলিং বেলটা বেজে উঠতেই নিশাত রুম থেকে এসে দরজা খুলে। কিন্তু নিশাত বাড়ির দরজা খোলার পর কাউকেই দেখতে পায় না। তবে সে দরজার সামনে একটা খাম পড়ে থাকতে দেখে। নিশাত আন্দাজ করতে পারে খামের ভিতরে করে কেউ তাদেরকে চিঠি পাঠিয়েছে। নিশাত তাড়াতাড়ি করে খামটা খুলে। নিশাতের প্রেডিকশনটাই ঠিক হয়। খামের মধ্যে করে কেউ তাদের জন্য চিঠি দিয়েছে। নিশাত খামের ভিতরে থাকা চিঠিটা খুলে পড়তে আরম্ভ করে। কিন্তু চিঠির কিছুটা অংশ পড়েই নিশাতের চোখ বড় বড় হয়ে যায়। নিশাত খামসহ চিঠিটা হাতে নিয়ে দৌড়ে তার মায়ের কাছে যায়। নিশাতের মা নিশাতকে দৌড়ে রুমে প্রবেশ করতে দেখে জিজ্ঞাসা করে, কিরে নিশাত, কি হয়েছে? তুই এভাবে ট্রেনের গতিতে দৌড়ে রুমে আসলি কি মনে করে? মা, রোহান ভাইয়াকে সিরিয়াল কিলার তুলে নিয়ে গেছে। আর সিরিয়াল কিলার একটা চিঠি ছেড়ে গেছে ঘরের দরজায়। এই যে দেখো চিঠি। নিশাতের কথা শুনে নিশাতের মা তাড়াতাড়ি করে নিশাতের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে আরম্ভ করে। চিঠির মধ্যে লেখা, বর্তমানে শহরের সবচাইতে বড় আতঙ্কের নাম হচ্ছে সিরিয়াল কিলার। আর আমি সেই সিরিয়াস কিলার বলছি। আমি তোদের বাড়ির ছেলেকে উঠিয়ে নিয়ে যাচ্ছি। তোদের ছেলের সাথে কি হবে তোদের কোনো আইডিয়া নেই। তবে আমি বলে দিচ্ছি একদম পরিশেষে কি হবে। একদম পরিশেষে আমি তোদের ছেলেকে অনেক সুন্দর একটা মৃত্যু উপহার দিব। তবে তোদের জন্য একটা চ্যালেঞ্জ রইল। যদি ক্ষমতা থাকে আমার হাত থেকে তোদের ছেলেকে উদ্ধার করে দেখা। তোদের হাতে অল্প কিছুটা সময় আছে। এই অল্প সময়ের মধ্যে তোদের ছেলেকে তোরা উদ্ধার করতে না পারলে তোদের ছেলের মুখ তোরা আর কোনো দিন এই দেখতে পাবি না। আমার কাজে বাধা দেওয়ার ফল তোরা এবার পাবি। চিঠিতে আর কিছু লেখা নেই। নিশাতের আম্মু চিঠি পড়ে সাময়িকের জন্য নিশ্চুপ হয়ে যায়। নিশাতের আম্মু বুঝে গিয়েছে সিরিয়াল কিলার রোহানকে উঠিয়ে নিয়ে গেছে। কিন্তু সিরিয়াল কিলার শেষের কথাটা কি বলেছে সেটা নিশাতের আম্মু বুঝতে পারেনি। তবে তিনি অনুমান করছেন তার কারণ এই সিরিয়াল কিলার হয়তো রোহানকে নিয়ে গেছে। কিন্তু সত্যিটা হচ্ছে সিরিয়াল কিলার আকাশের কারণেই রোমানকে তুলে নিয়ে গেছে। সিরিয়াল কিলার চিঠিটা নিশাত বা নিশাতের মায়ের জন্য পাঠায়নি, পাঠিয়েছে আকাশকে উদ্দেশ্য করে। কারণ অবনীর বাবাকে আকাশ উদ্ধার করার বিষয়টা সিরিয়াল কিলার জেনে গেছে। যার কারণে সে রোহানকে উঠিয়ে নিয়ে গিয়ে চিঠির মাধ্যমে আকাশকে চ্যালেঞ্জ জানিয়েছে। নিশাতের আম্মু চিঠিটা পড়ার পর কিছুক্ষণ নিশ্চুপ থেকে কিছুক্ষণ পর অদ্ভুতভাবে হাসতে আরম্ভ করে। নিশাত তার মায়ের মুখে হাসি দেখে ব্যাপক আশ্চর্য হয়। কারণ তার মায়ের মুখে এই অসময়ে হাসি শোভা পায় না। তাই নিশাত কৌতূহল মিটাতে তার মাকে প্রশ্ন করে, মা, তুমি এভাবে হাসছ কেন? সিরিয়াল কিলার ভাইয়াকে উঠিয়ে নিয়ে গেছে। তোমার তো চিন্তায় থাকার কথা, সেখানে তুমি উল্টো হাসছ কি মনে করে মা? নিশাতের আম্মু নিশাতের প্রশ্নের উত্তরে হাসি থামিয়ে বলে, হাসির কারণটা তোর না জানলেও চলবে। তুই খালি চিঠিটা নিয়ে গিয়ে আকাশের কাছে দিয়ে আয়। বাকি যা করার আকাশ করবে। মা, বর্তমানে শহরের মধ্যে সবচাইতে বড় আতঙ্ক হচ্ছে সিরিয়াল কিলার। আর সেই সিরিয়াল কিলার এই রোহান ভাইয়াকে উঠিয়ে নিয়ে গেছে।
আর সেই খবর শোনার পর তোমার আপসেট হয়ে থাকার কথা, কিন্তু তুমি অদ্ভুত সুরে হাসছ। তার উপরে তোমার বর্তমানে করণীয় হচ্ছে পুলিশের কাছে গিয়ে সাহায্য চাওয়া, কিন্তু তুমি সেটা না, বস্তির গেও ভূতের আশায় বসে আছো। মা সে কি করবে? সে একটা গ্রামের ছেলে, হয়তো শহরে এসে কিছু বন্ধুবান্ধব জুড়িয়েছে, না হয়তো কোনো ভাই টাইয়ের জন্য কাজ করে, আর সেইভাবেই হয়তো সে কোনো না কোনোভাবে একবার আমাকে আর রোমান ভাইয়াকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, তবে তাই বলে যে সে এবারও সিরিয়াস কিলারের হাত থেকে রোহান ভাইয়াকে বাঁচাতে পারবে এমনটা তো নয়। কিন্তু তুমি কোনো ভরসায় সেই গ্রামের গেও ভূতটার উপরে এতটা আশ্বস্ত হয়ে আছো? মা, তুমি নিজের সন্তানের বেলায় এতটা কেয়ারলেস কি করে হতে পারো? নিশাতের কথা শুনে নিশাতের মা কিছুটা শব্দ করে হেসে নিশাতকে বলে, নিশাত, তোকে কয়েকটা কথা বলি শুন, থানা পুলিশ দিয়ে আর কোনো কাজ হবে না। যদি হতো তাহলে এতদিন সিরিয়াল কিলার লকআপের ভিতরে থাকত, আর বাকি রইল আকাশের কথা। নিশাত, তুই আকাশকে সস্তা ভাবলে একদম ভুল করবি। বর্তমানে সিরিয়াল কিলারের হাত থেকে রোহানকে যদি কেউ মুক্ত করে আনতে পারে, সেটা একমাত্র খালি আকাশ পারবে, কারণ আকাশ কোনো গ্রামের গেও ভূত নয়। হ্যাঁ, তবে তার বাড়ি গ্রামে, কিন্তু আকাশের এক কথায় শহরের পুরো নকশা সহ বদলে যেতে পারে। তুই হয়তো আয়রন ব্লেডের নাম শুনেছিস, এই আকাশ এই হচ্ছে সেই আয়রন ব্লেড। নিশাতের মায়ের কথা শুনে নিশাতের চোখ কপালে উঠে যায়। নিশাতের মাথা যেন ভো ভো করে ঘুরতে আরম্ভ করেছে। নিশাত পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেছে। নিশাত তার মায়ের মুখ থেকে আকাশের আসল পরিচয়টা শোনার জন্য কখনোই প্রস্তুত ছিল না। চুপচাপ দাঁড়িয়ে আছে নিশাত। পাশ থেকে নিশাতের মা নিশাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠে, নিশাত, সময় নষ্ট না করে তোকে যেটা করতে বলেছি সেটা কর। জলদি গিয়ে উপরের রুমে আকাশের কাছে চিঠিটা দিয়ে আয়। নিশাত এবার চুপচাপ বাধ্য মেয়ের মতন চিঠিটা নিয়ে আকাশের রুমে চলে যায়। এরপর ভদ্রভাবে আকাশকে ডেকে তার মায়ের কথা মতন চিঠিটা আকাশের কাছে দিয়ে বলে, ভাইয়াকে সিরিয়াল কিলার উঠিয়ে নিয়ে গেছে, আর সেই সিরিয়াল কিলার আমাদের বাড়ির দরজার সামনে একটা চিঠিও রেখে গেছে। তাই মা বলল চিঠিটা আপনাকে দিতে। তা বুঝলাম রোহানকে সিরিয়াল কিলার উঠিয়ে নিয়ে গেছে, কিন্তু তোমার এমন পরিবর্তন কি করে হলো? তুমি ভদ্র মেয়ের মতন আমার রুমে প্রবেশ করে আমায় চিঠি দিল, আবার আপনি করে কথা বলছ, যেখানে তুমি আমাকে তুই ছাড়া কথাই বলতে না। কিন্তু আজ হঠাৎ এতটা পরিবর্তন, কারণটা কি? না, কিছু না, আমি চললাম। আর শুনেন, আমার ভাইয়ার যেন কিছু না হয়, সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে আনবেন অনুরোধ আপনার কাছে। নিশাত আকাশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। নিশাত চলে যাওয়ার পর আকাশ খাটে বসে বসে নিশাতের পরিবর্তন সম্পর্কে ভাবতে থাকে, কিন্তু সে কোনো কিছুই ভেবে পায় না। তাই সে ভাবনা বাদ দিয়ে প্রথমে চিঠিটা পড়ে। আকাশ চিঠিটা পড়তেই বুঝে ফেলে সিরিয়াস কিলার তাকে চ্যালেঞ্জ দিয়েছে। তাই পড়ে গিয়ে আকাশ আরমানকে ফোন করে। আরমান ফোন রিসিভ করতেই আকাশ আরমানকে বলে উঠে, আমি যেই বাসায় থাকি সেই বাসার ছেলেকে সিরিয়াল কিলার উঠিয়ে নিয়ে গেছে। দেখ, আমি জানি না কিভাবে কি করবি, তবে রোহানের কিছু না হওয়া চাই। শহরে যত ছেলেপেলে আছে সবাইকে সিরিয়াল কিলারের খোঁজে লাগিয়ে দে। আর ও সিকে যেখান থেকে উদ্ধার করেছি তুই একবার কিছু লোকজন নিয়ে সেখানে যা। আমি জানি সিরিয়াস কিলার নিজের লোকেশন পাল্টে ফেলেছে, কিন্তু তারপরেও তোরা সেখানে গিয়ে একবার খোঁজ কর। আরমান যে করেই হোক সুস্থ স্বাভাবিকভাবে রোহানকে চাই আমার। ভাই, আপনি টেনশন করবেন না, আমি সমস্ত ছেলেপেলেকে সিরিয়াল কিলারের খোঁজে লাগিয়ে দিচ্ছি। বেটার অনেক পাওয়ার বেড়েছে।
একবার খালি ধরতে পারি বেটাকে, এরপর বেটার সাথে কি করব সে নিজেও ভেবে কুল পাবে না। ঠিক আছে, আমি ফোন রাখছি। এরপর আকাশ ফোন রেখে দেয়। এভাবেই পুরো একদিন কেটে যায়। কিন্তু রোহান এবং সেই সিরিয়াল কিলারের খোঁজ কেউ বের করতে পারে না। মনে হয় যেন সিরিয়াল কিলার দুনিয়ায় বুকে একজিস্টই করে না। সে যেন সবার আড়ালে মাটির ভিতরে বসবাস করা কোনো অণুজীব। আকাশের লোকজন সিরিয়াল কিলারকে তন্নতন্ন করে খোঁজার পরেও তার কোনো হদিস বের করতে পারে না। পরের দিন আকাশ নিজের লোকেদের সাথে বসে আছে। এমতাবস্থায় আকাশের কাছে একটা ফোন আসে। আকাশ ফোন রিসিভ করতেই পাকিস্তান থেকে একজন লোক আকাশকে বলে ওঠে, আমি পাকিস্তান থেকে নিয়াজ উদ্দিন বলছি। আমি তোর কণ্ঠ শুনেই বুঝতে পেরেছি তুই নিয়াজ উদ্দিন, কিন্তু তুই আমাকে হঠাৎ কি কারণে ফোন দিয়েছিস? ভাই, শুনলাম আপনার ঘনিষ্ঠ কাউকে নাকি সিরিয়াল কিলার উঠিয়ে নিয়ে গেছে, আর আপনি তাকে মরিয়ে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। ভাই শুনেন, হাজার খুঁজলেও কোনো লাভ হবে না। তুই এত সব কি করে জানিস? আর লাভ হবে না মানে কি? ভাই, কি করে জানি সবকিছু আপনি নিজেই একটু পরে জেনে যাবেন। আর লাভ হবে না, কারণ আপনি যাকে এতদিন ফেরেশতা বলে মনে করতেন সেই লোকটাই সবকিছু করছে। নিয়াজ উদ্দিন, যা বলবি সোজাসুজি বল। এমনই তোদের মৃত্যুর ওয়ারেন্ট বেরিয়ে বসে আছে। আমার সাথে কোনো গেম খেলার চেষ্টা করলে সময়ের আগেই উপরে পাঠিয়ে দিব তোকে। ভাই, আমি কোনো গেম খেলছি না। আর সমস্ত কিছুর পিছনে আপনার মনের উচ্চ আসনে বসে থাকা আলী ভাই রয়েছে। তার ইশারাতেই আপনার দেশে সিরিয়াল কিলারের জন্ম হয়েছে। তার ইশারাতেই আপনার দেশের মানুষ সিরিয়াল কিলারের হাতে রয়েছে, এবং পরিশেষে সেই সিরিয়াল কিলার দ্বারা আপনাকেও শেষ করে দেওয়া হবে। এটাই আলী ভাইয়ের মাস্টার প্ল্যান। নিয়াজ উদ্দিনের কথা শুনে আকাশের মাথা পুরো ওলটপালট হয়ে যায়। আকাশের যেন কোনো মতেই বিশ্বাস হচ্ছে না সবকিছুর পিছনে আলী নামক মাস্টারমাইন্ডের হাত রয়েছে। সমস্ত কিছুর পিছনে আপনার মনের উচ্চ আসনে বসে থাকা আলী ভাই রয়েছে। তার ইশারাতেই আপনার দেশে সিরিয়াল কিলারের জন্ম হয়েছে। তার ইশারাতেই আপনার দেশের মানুষ সিরিয়াল কিলারের হাতে রয়েছে, এবং পরিশেষে সেই সিরিয়াল কিলার দ্বারা আপনাকেও শেষ করে দেওয়া হবে। এটাই আলী ভাইয়ের মাস্টার প্ল্যান। নিয়াজ উদ্দিনের কথা শুনে আকাশের মাথা পুরো ওলটপালট হয়ে যায়। আকাশের যেন কোনো মতেই বিশ্বাস হচ্ছে না সবকিছুর পিছনে আলী নামক মাস্টারমাইন্ডের হাত রয়েছে। তবে আবার বিশ্বাস না করেও কোনো উপায় নেই, কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে আকাশের বিরুদ্ধে এতটা সময় ধরে মাঠে টিকে থাকা অসম্ভব। কারণ একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া এবং সাধারণ মানুষের মধ্যে আসমান জমিনের তফাত। একজন মাফিয়ার চিন্তাভাবনা সর্বদাই সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে থাকে। সেখানে সিরিয়াল কিলার আকাশের সাথে একের পর এক নতুন নিয়মে খেলা খেলছে, যেটা একদম অবাস্তব একটা কাহিনী। আকাশ তার এই জীবনে বহু বড় বড় মানুষের হাওয়া টাইট করে দিয়েছে। সেখানে সিরিয়াল কিলার আকাশকে নিত্যদিনে 7 চক্কর করে খাওয়াচ্ছে। তার মানে আলী ভাই আর সিরিয়াল কিলারের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ততা রয়েছে, যেই কারণেই আকাশ সিরিয়াল কিলারের চলার গতি বুঝে উঠতে পারছে না। আকাশ ও মাফিয়া, আলী ভাই ও মাফিয়া। সিরিয়াল কিলারের নতুন নতুন প্ল্যানগুলো হয়তো আলী ভাই এই করছে, যার জন্যই সিরিয়াল কিলার সহজেই নিজের কাজকর্মগুলোকে বাস্তবায়ন করতে পারছে। কথায় আছে না, একই কর্মক্ষেত্রে কাজ করা লোকজন একে অপরের ভাবমূর্তি সম্পর্কে বুঝতে পারে। আলী ভাই ও মাফিয়া দেখে সে আকাশের মতন করে নিজের মাথা চালাচ্ছে। আকাশকে হারানোর জন্য সর্বপ্রথম তাকে আকাশের মতন মাফিয়া হওয়ার পাশাপাশি আকাশের চাইতেও ভয়ানকভাবে মাথা চালানোর যোগ্যতা তার মধ্যে থাকতে হবে, যেটা আলী ভাইয়ের মধ্যে রয়েছে। তবে শিওর করে এখনো কোনো কিছু বলা যাচ্ছে না।
নিয়াজ উদ্দিনের কাছে বিষয়টা সম্পর্কে আরও ভালো করে অবগত হওয়া দরকার। কারণ একদিকে আলী ভাইয়ের কোনো খারাপ কিছু কখনো আকাশের চোখে পড়েনি, অন্যদিকে আকাশের সাথে বুদ্ধি দিয়ে কুলিয়ে ওঠার ক্ষমতা আলী ভাইয়ের মধ্যেই রয়েছে। তাই আকাশ নিয়াজ উদ্দিনকে বলে, নিয়াজ উদ্দিন, তুই আলী ভাইয়ের সম্পর্কে এত কিছু বলছিস কিসের ভিত্তিতে? আর সব কিছুর পিছনে আলী ভাই এই যে মাস্টারমাইন্ড, সেটা তুই জানিস কি করে? ভাই, সব কিছুই আপনাকে খুলে বলছি, তবে তার আগে একটা কথা বলে নেই। ভাই, আমি জানি আলী ভাইয়ের সামনে আমরা কিছুই না। সে আমাদেরকে এমনিতেও মেরে ফেলত। আর এখন তো সবকিছু আপনাকে আমি বলে দিয়েছি, যেটা কোনো না কোনো একভাবে আলী ভাই জেনেই যাবে, যার কারণে আলী ভাই আমাকে শেষ করার জন্য এখন আরও বেশি মরিয়া হয়ে উঠবে। তবে ভাই, আমি রে গলেও আমার সেটাতে কোনো আফসোস থাকবে না, কারণ আলী ভাইয়ের আসল মুখোশ আমি আপনার সামনে উন্মোচন করে দিয়েছি বা দিচ্ছি। আলী ভাই কত বড় নিকৃষ্ট মনের মানুষ সেটা আপনার জানা উচিত। মরণ আমার এমনিতেও একদিন আসবে, কিন্তু আলী ভাইয়ের ২ নম্বরই আমার কোনোভাবেই আর সহ্য হচ্ছে না। তাকে দমানো উচিত, আর তাকে দমানোর ক্ষমতা কারোর মধ্যে থেকে থাকলে সেটা হলেন আপনি। তাই আমি নিজের জীবনের পরোয়া না করে সমস্ত কিছু আপনাকে বলছি। নিয়াজ উদ্দিন, তুই আমার কয়েকটা কথা স্পষ্টভাবে শুনে রাখো। তোর আমার উপরে মোটামুটি একটা দৃঢ় বিশ্বাস আছে, যেটা আমি কখনোই নষ্ট হতে দিব না। আর বাকি রইল তোকে আলী ভাই রে ফেলার কথা, সেটা আমি থাকতে কখনোই হবে না। কারণ তুই ভালো করেই জানিস আমি কে। আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার নাম এমনিতে হয়নি। যদিও বা এই আন্ডারওয়ার্ল্ড মাফিয়া টিমে 11 জন সদস্য ছিল, কিন্তু আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার এতটা নাম ডাক হওয়ার বেশিরভাগ ক্রেডিট কিন্তু আমার। শুরুতে কয়েকটা দেশের ছোটখাটো গুন্ডামাস্তান দিয়ে আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার টিম গঠন করা হয়েছে, কিন্তু আমি আয়রন ব্লেড এমন কাজ করেছি, যার কারণে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া টিমের নাম ডাক অনেক দেশেই ছড়িয়ে গেছে। আর সেই নাম ডাকের পাশাপাশি আন্ডারওয়ার্ল্ড মাফিয়ায় থাকা ছোটখাটো গুন্ডামাস্তানরাও নিজ দেশের সবচাইতে বড় মাফিয়ার খেতাব পেয়েছে। আমি আজ অবধি আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার জন্য যেসব কিছু করেছি, সেসব বেস্ট 11 আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার বাকি কোনো সদস্যই করেনি। আমার কারণেই বলতে পারিস বেস্ট 11 আন্ডারওয়ার্ল্ড মাফিয়া নামটা মানুষের কাছে নক্ষত্রের মতন হয়ে উঠেছে। সব কিছুর পিছনে বেশিরভাগ শ্রম ছিল আমার, কিন্তু আলী ভাই শুধু এই টিমটা গঠন করার উদ্যোক্তা ছিল। এছাড়া আলী ভাই ও আমার মতন মেহনত করেনি আন্ডারওয়ার্ল্ড বেস্ট 11 নামটার প্রসিদ্ধতা আনতে, তাই তুই একদম ভয় পাস না। আমি তোর সাথে আছি। হ্যাঁ, আলী ভাই বেস্ট 11 আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার একদম হেড। তবে সে হয়তো ভুলে গেছে আয়রন ব্লেড ছাড়া মেরুদণ্ডহীন মানুষের মতন বেস্ট 11 আন্ডারওয়ার্ল্ড মাফিয়া এখনও আলী ভাই নিজের গতিতে সেভাবে কিছু করতে পারে না। বড় কোনো কিছু করতে গেলেই এই আয়রন ব্লেডের প্রয়োজন পড়ে তার। তাই তুই একদম টেনশন করিস না, আমি তোর সঙ্গে আছি। তুই আমাকে সমস্ত কিছু খুলে বল, বাকি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোর কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার। ঠিক আছে ভাই, বলছি। ভাই, শুরুতেই আলী ভাই আমাদের সবার সাথে গেম খেলেছে, আপনি হয়তো কোনো টাকা পান না বা ইচ্ছা করেই নেন না, কিন্তু বেস্ট 11-এর সদস্যরা যেই দেশে থাকে, সেই দেশের বড় বড় নেতা এবং বড় ধনী ব্যবসায়ীরা বেস্ট 11 মানে আমাদের দলের লোকজনকে অনেক মোটা অঙ্কের একটা টাকা দেয় প্রতি বছর, যাতে করে আমাদের দ্বারা যেন তাদের কোনো ক্ষতি না হয় এবং তাদের কোনো কাজে যাতে আমরা বাধা না দেই। তো এই বছর যখন যার দেশের বড় নেতা এবং ধনী লোকেরা আমাদের দলের লোকজনকে মোটা অঙ্কের টাকাটা দেয়, তখন আলী ভাই আমাদের সবার থেকে টাকাটা চেয়ে নেয় এই বলে যে সে আমাদের বেস্ট 11-এর সবার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে সেখানে টাকাগুলো রাখবে। পরবর্তীতে বেস্ট 11-এর কোনো প্রয়োজনে সেখান থেকে টাকা খরচ করা হবে।
আলী ভাইয়ের কথা মতন আমরা সবাই সেই মোটা অঙ্কের টাকাগুলা আলী ভাইকে দিয়ে দেই। কারণ বেস্ট ইলেভেনের কারোর কোনো অভাব নেই। সবাই যে যার প্রয়োজন মতন অর্থসম্পদ জুড়িয়ে নিয়েছে। কিন্তু আলী ভাই বেস্ট ইলেভেনের নামে ব্যাংক অ্যাকাউন্ট করবে বলে সবার থেকে টাকাগুলো নিয়ে নিজের পার্সোনাল অ্যাকাউন্টে রেখে দেয়। মানে হলো সবাইকে মিথ্যা বলে সমস্ত টাকা তিনি লুটে নেওয়ার প্ল্যান করেছে। বেস্ট ইলেভেনের বাকি সদস্যরা যখন আলী ভাইয়ের এই বিষয়টা জানতে পারে, তখন সবাই মিলে আলী ভাইয়ের কাছে টাকাগুলো নিজের অ্যাকাউন্টে রাখার কৈফিয়ত চায়। তখন আলী ভাই পলিটিক্স করে সবাইকে আপনার গদির লোভ দেখায়, যার ফলে সবাই চুপ হয়ে যায়। আপনার পরে সিরিয়াল করে যেই তিনজন ছিল, আলী ভাই বিশেষ করে তাদের তিনজনকে বলে সেই টাকার বিষয়ে আর কোনো প্রশ্ন না করতে। আপনার পরের তিনজন এই টাকার বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামিয়েছে, যার কারণে আলী ভাই তিনজনের কাছে একটা প্রস্তাব রেখেছে, যে বেশি যোগ্যতা সম্পন্ন তাকে আপনার জায়গাটা দিয়ে দিবে। ভাই বেস্ট ইলেভেনের সবার ভিতরেই আপনার অবস্থানে যাওয়ার একটা আকাঙ্ক্ষা কাজ করে, তাই সেই তিনজন চুপ হয়ে যায়। এবং সেই তিনজন পরবর্তীতে আমাদেরকে এসে বলে, আপনার জায়গায় যেই বসুক না কেন, সে আমাদের সবার ভালোমন্দ দেখবে। যার কারণে আমরাও চুপ হয়ে যাই। ভাই আপনাকে পদচ্যুত করার পিছনে আমাদের কারোর এই হাত নেই। আপনি হয়তো এমনটা শুনেছেন যে বাকি সবাই আপনার উপরে সন্তুষ্ট না, যার কারণে আপনাকে পদচ্যুত করা হয়েছে। কিন্তু সত্যি বলতে আপনার উপরে নয়, আলী ভাইয়ের উপরে সেই টাকাটা নিয়ে সবার আক্ষেপ ছিল। তাই আলী ভাই বিষয়টাকে ঘুরিয়ে আপনার দিকে নিয়ে গিয়েছে, আর সেই কারণেই আলী ভাই আপনাকে পদচ্যুত করেছে। এছাড়া বাকি সবাইকেই এটা সেটা বলে আপনার উপরে বিষিয়ে তুলেছে। এটা হলো আলী ভাইয়ের প্রথম চাল। দ্বিতীয় চাল হলো আপনার পরের সিরিয়ালে বেস্ট ইলেভেনে যারা ছিল, তারা টাকার বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামানোর কারণে আলী ভাইয়ের বিষয়টা অপমান লেগেছে, যার জন্য আলী ভাই কৌশল করে বাসুদেব, জালালউদ্দিন এবং বাকি একজনকে আপনার হাতেই শেষ করিয়ে দিয়েছে। তবে আলী ভাই জানত আপনি সমস্ত কিছু একদিন না একদিন জেনে যাবেন, তাই তিনি আপনাকেও শেষ করে দেওয়ার জন্য সিরিয়াল কিলার নামক নতুন এক হাতিয়ার পয়দা করেছে আপনার দেশে, যাতে করে একে একে তিনার বিরুদ্ধে কথা বলা সমস্ত লোককে তিনি নিজের পথ থেকে সরিয়ে দিতে পারে। কি হো হো, আলী ভাই আমার বিরুদ্ধে গিয়ে এত সব ষড়যন্ত্র করেছে? হ্যাঁ ভাই, সবকিছুর পিছনে আলী ভাইয়ের এই হাত রয়েছে। আচ্ছা নিয়াজউদ্দিন, সব কিছুই বুঝলাম, কিন্তু আমায় একটা কথা বলতো, যে আলী ভাই আমাকে শেষ করার জন্যই যদি সেই সিরিয়াল কিলার নামক আতঙ্কটাকে পয়দা করে, তাহলে সে আমায় শেষ না করে দেশের মানুষজনকে কেন সে নির্মমভাবে হত্যা করছে? ভাই সেই বিষয়ে আমার কিছুই জানা নেই। আমার যেটুকু জানা ছিল আমি সবটুকুই আপনাকে বলে দিয়েছে। তবে আমার মতে এই বিষয়ে আলী ভাই ছাড়া আর কেউ কোনো কিছু জানে না। কারণ আলী ভাই মানুষটা এত বড় ক্রিমিনাল যে সে মুহূর্তে মুহূর্তে ষড়যন্ত্র সাজায়। তার মাথায় কখন কি চলে সেটা কেউ এই জানে না। ঠিক আছে নিয়াজউদ্দিন, ধন্যবাদ তোকে। বাকি সমস্ত কিছু সেই ক্রিমিনালটার থেকেই জেনে নিব। আর তুই একদম চিন্তা করিস না, তোর পাশে আমি আছি। আমার দলের এই তিনটাকে যদি আমি একা গিলে খেতে পারি, তাহলে একজনকে অন্তত আমি সুরক্ষা দিতে পারব। আপনার প্রতি ভালোবাসা ভাই। আর ক্রিমিনালটা যেন কোনোভাবে বাঁচতে না পারে। তবে জানি যে ক্রিমিনালটাকে শেষ করতে অনেক কাঠগড় পোহাতে হবে আপনাকে, কিন্তু এইটুকু আশা আপনার উপরে আছে যে ক্রিমিনালটা আপনার হাতেই শেষ হবে। শেষ আমি তাকে অবশ্যই করব। আর তুই পাকিস্তান ছেড়ে কয়েক সপ্তাহের জন্য অন্য দেশে চলে যা, বাকিটা আমি সামলে নিব। ঠিক আছে ভাই। আচ্ছা ভালো থাক। এবার ফোন রাখছি। আকাশ ফোন কেটে দিয়ে আলী নামক ক্রিমিনালটাকে নিয়ে ভাবতে থাকে।
এমন সময় আলী ভাই নামক ক্রিমিনালটাই আকাশকে ফোন দেয়। আকাশ আলী ভাইয়ের ফোন দেখে মুখ বাঁকিয়ে একটা হাসি দিয়ে ফোন রিসিভ করে। আকাশ ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে আলী ভাই বলে ওঠে, ব্লেড, তোমাকে নতুন মিশনে যেতে হবে। নিয়াজ উদ্দিনের পাখনা গজিয়েছে। আমি ভেবেছিলাম 3টাকে শেষ করলেই বাকি সবাই ভয় পেয়ে যাবে, কিন্তু এখন দেখছি নিয়াজ উদ্দিনের মুখে বুলি ফুটেছে, তাই তাকে শেষ করা আবশ্যক। আকাশ আলী ভাইয়ের কথা শুনে সজোরে হাসতে আরম্ভ করে। ফোনের অপর পাশ থেকে আলী ভাই আকাশকে সজোরে হাসতে দেখে জিজ্ঞাসা করে, কি হলো ব্লেড, হাসছ কেন? আকাশ আলী ভাইয়ের কথা শুনে হাসি থামিয়ে বলে, হাসির কারণ আলী, তোর সমস্ত নোংরামি সম্পর্কে আমি জেনে গেছি। আর নিয়াজ উদ্দিনকে কেন শেষ করতে চাইছিস? সে আমাকে তোর সমস্ত কুকর্ম সম্পর্কে বলে দিতে চায় দেখে। শুন, স্বপ্ন দেখা বন্ধ করে দে এখন থেকে। আর নিয়াজ উদ্দিনকে শেষ করার চিন্তাও মাথা থেকে বের করে ফেল, কারণ নিয়াজ উদ্দিনকে কিছু করতে হলে তোর আগে আয়রন ব্লেডকে টপকাতে হবে, মাথায় রাখিস। বাহ, তার মানে তুই সব জেনে গেছিস? আর নিয়াজ উদ্দিন তোকে সব বলে দিয়েছে? হ্যাঁ, তোর সমস্ত অসাধু মতলবগুলা আমি জেনে গিয়েছে, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর আমার এখনো অজানা, যেটা তুই ছাড়া কেউ দিতে পারবে না। আচ্ছা, তুই যেহেতু আমাকেই শেষ করার জন্য সিরিয়াল কিলার নামক কাউকে পয়দা করেছিস, তাহলে সে আমায় এখনো কিছু না করে দেশের মানুষজনকে কেন হত্যা করছে? তার ভিতরে কি দম নেই নাকি আমাকে শেষ করার? দম ঠিকই আছে, কিন্তু খেলাটা আমি অন্যভাবে খেলেছি রে পাগলা। শুন, খেলার মাঠের নকশা বানানোর পাশাপাশি খেলার সমস্ত নিয়ম কানুন আমিই সাজিয়েছি, কিন্তু সেই মাঠে কে কে খেলবে সেসব আমি নিজেও জানি না। তবে সবকিছুতে বাসুদেবের একটা ভূমিকা রয়েছে। বাসুদেব কামরূপ কামাখ্যা থেকে এক তান্ত্রিক পাঠিয়েছে তোর দেশে, যে কিনা দেশে যাওয়া মাত্রই এক পাগলকে তৈরি করেছে আমার বানানো মাঠে খেলার জন্য। সেই পাগল সর্বপ্রথম মানুষের মনে আতঙ্ক ছড়াবে, 308টা খুন করে। পরবর্তীতে সে তোকে শেষ করে দেশের মানুষকে একদম হতাশ বানিয়ে দিবে, আর তার সাথে ঘটবে 309 খেলার সমাপ্তি। তবে মজার বিষয় কি জানিস? 309টা মানুষ টপকানোর রুলস বা নিয়মটা কিন্তু আমার নিজেরই বানানো। তবে মাঠে খেলা সেই প্লেয়ারটাকে তান্ত্রিক নিজেই তৈরি করেছে। এর বেশি আমি আর কিছুই জানি না। তবে আমার বানানো নিয়মের শেষ অংশটা তোকে শোনাচ্ছি। পাঠে খেলা সেই প্লেয়ারটা 308টা মানুষ টপকানোর পর একদম সর্বশেষ তোকে টপকাবে, যেটা আমি গ্যালারিতে বসে বসে দেখব। আলী, আকাশচুম্বী স্বপ্ন দেখা বন্ধ কর। তোর মাঠে খেলা সেই প্লেয়ারটাকে আমি জলদিই খুঁজে বের করে ফেলব। হা হা, এত সহজ ব্লেড? যেখানে আমি নিজে সমস্ত আয়োজন করার পর মাঠে খেলা প্লেয়ারটাকে আমি নিজেই চিনি না, সেখানে তুই তাকে খুঁজে বের করবি? আলী, এটা বাংলাদেশ, আর এই বাংলাদেশে আমার জন্ম। তোর বানানো বাহিরের দেশের সেই অনৈতিক খেলা আমার দেশে বেশিদিন টিকবে না রে। খুব জলদি সিরিয়াল কিলারকে ধরে খেলার মাঠেই উল্টো লটকাবো। ও তাই নাকি? আচ্ছা শুন, মানলাম বাংলাদেশ তোর দেশ, আর বাংলাদেশেই তোর জন্ম, আর সিরিয়াল কিলার ও মাঠে খেলতে গিয়ে তোর কাছে পরাজয় হল। কিন্তু মাথায় রাখিস, আমি আলী কোনো কাঁচা খেলোয়াড় না। আমি খেলতে নামলে পুরা মাঠের দর্শকরা হাততালি না দিয়ে থাকতে পারে না। আর তোর মতে কি একটা প্লেয়ার এই একটা মাঠে খেলে? শুন, সিরিয়াল কিলারকে তুই যদি পরাজয় করেও ফেলিস, তারপরেও আমার মাঠে খেলার জন্য অনেক ভয়ানক একটা প্লেয়ার আন্ডারগ্রাউন্ডে নিজের প্র্যাকটিস করছে। তবে সে আন্ডারগ্রাউন্ডে নিজের প্র্যাকটিস করলেও তোর চোখের সামনে ঘুরে বেড়ায়। তোর সেই প্রতিদ্বন্দ্বীকে নিজের চোখে দেখার পরেও তোর বিশ্বাস হবে না সে তোর প্রতিদ্বন্দ্বী ছিল। সব কিছুই তোর কাছে তখন কল্পনা মনে হবে।
কারণ তোর প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষটা তোর খুব পরিচিত এবং খুব কাছের একজন মানুষ হবে। আর সেই প্রতিদ্বন্দ্বীকে দেখে কিছু বুঝে ওঠার আগেই দেখবি টুপ করে সে তোর উইকেট ফেলে দিয়েছে। আর সেটা খুব জলদিই হবে। এবার ফোন রাখলাম। তোর খেলা দেখার জন্য দর্শক হয়ে সময় মতন আমি মাঠে হাজির হয়ে যাব। আলী ভাই আকাশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দেয়। অপরদিকে আলী ভাইয়ের বলা কথা শুনে আকাশের গলার পানি শুকিয়ে যায়। কারণ সে শুধু ভেবেছিল সিরিয়াল কিলারটাই তার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ। কিন্তু এখন দেখছে সে মাঠে একা। আর তার প্রতিদ্বন্দ্বী একের অধিক। তাও আবার সেই প্রতিদ্বন্দ্বী নাকি আকাশের চোখের সামনেই ঘুরে বেড়ায়। এছাড়া নাকি প্রতিদ্বন্দ্বী আকাশের খুব পরিচিত কেউ। কথাটা শোনার পর আকাশের মাথা পুরো জ্যাম হয়ে গিয়েছে। আকাশ ভাবতে আরম্ভ করে কে সেই ব্যক্তি যে আকাশের পরিচিত হওয়ার পাশাপাশি আকাশের এই বিপক্ষ হয়ে মাঠে খেলবে। আলী ভাইয়ের বলা কথা শুনে আকাশের গলার পানি শুকিয়ে যায়। কারণ সে শুধু ভেবেছিল সিরিয়াল কিলারটাই তার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ। কিন্তু এখন দেখছে সে মাঠে একা। আর তার প্রতিদ্বন্দ্বী একের অধিক। তাও আবার সেই প্রতিদ্বন্দ্বী নাকি আকাশের চোখের সামনেই ঘুরে বেড়ায়। এছাড়া নাকি প্রতিদ্বন্দ্বী আকাশের খুব পরিচিত কেউ। কথাটা শোনার পর আকাশের মাথা পুরো জ্যাম হয়ে গিয়েছে। আকাশ ভাবতে আরম্ভ করে কে সেই ব্যক্তি যে আকাশের পরিচিত হওয়ার পাশাপাশি আকাশের এই বিপক্ষে মাঠে খেলবে। বহু সময় ভাবনাচিন্তার পরেও আকাশ নিজের পরিচিতদের মধ্যে থেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকেই চিহ্নিত করতে পারে না। কারণ আকাশ বহু কিছু যাচাই বাছাই করার পর মানুষের সাথে নিজের সম্পর্ক মজবুত করে। কোনো সন্দেহজনক মানুষের সাথে আকাশ কখনোই নিজের সম্পর্ক দৃঢ় করে না। তাহলে কে তাকে ধোঁকা দিবে? আকাশ কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। আকাশের মাথা ক্রমশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। আসলে এমনটা হওয়াই স্বাভাবিক। কারণ কোনো একটা জিনিস নিয়ে বহু সময় ধরে চিন্তাভাবনা করার পরেও যখন কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না, তখন যে কারোর মাথাই খারাপ হয়ে যাবে। তাই আকাশ ভাবনাচিন্তা করাই বন্ধ করে দিয়ে নিজেকে শান্ত করতে মনে মনে বলে, আলী আমার প্রতিদ্বন্দ্বী আমার পরিচিত হোক বা অপরিচিত হোক, তবে আমি এই কথায় বিশ্বাস করি যে নিজের সবচাইতে ঘনিষ্ঠ মানুষরাই বেশিরভাগ সময় ফুটবল জায়গায় আঘাত করে। অপরিচিত মানুষরা কখনোই ফুটবল জায়গায় আঘাত করতে পারে না। কিন্তু পরিচিত মানুষরা সেটা পারে। কারণ পরিচিত মানুষরাই আমার ফুটবল জায়গা সম্পর্কে অবগত। কিন্তু তুই যেহেতু আমার পরিচিত মানুষ দ্বারাই আমার ফুটবল জায়গায় আঘাত করার চিন্তাভাবনা করে রেখেছিস, তাহলে আমিও প্রস্তুত হয়ে থাকব। হ্যাঁ, আমি জানি কাছের মানুষজন বিশ্বাসঘাতকতা করার প্ল্যান করলে সেটা সহজে কখনোই বোঝা যায় না। তবে আমি চেষ্টা করব নিজেকে সামলে রাখার, কিন্তু যদি একান্তই না পারি, তাহলে ভেবে নিব উপর ওয়ালার ফয়সালা এমনটাই ছিল যে আমার জীবনের সবচাইতে বড় ধ্বংসটা আমার পরিচিত মানুষের হাত দিয়েই হবে। তবে আলী, তুই নিজে আমার সাথে যত কিছু করার চেষ্টাই করিস না কেন, কখনোই তোর সেই চেষ্টা সফল হবে না। কারণ আমি আয়রন ব্লেড ছাড়া তুই আলী কিছুই না। বেস্ট 11-এ 11টা দেশের লোক রয়েছে, কিন্তু বেস্ট 11-এর নাম আজ পৃথিবীর অনেকটা দেশেই ছড়িয়ে গেছে। বেস্ট 11-এর সদস্যদের 11টা দেশ ছাড়া অনেক দেশের মাফিয়ারাই এই বেস্ট 11 সম্পর্কে বেশ ভালো করেই অবগত। আর সেটা হয়েছে একমাত্র আমার জন্য। তবে বাকিরাও কম করেনি। বেস্ট 11-এর বাকি সদস্যরাও মেহনত করেছে বেস্ট 11 নামটাকে মানুষের কাছে একটা নক্ষত্রের মতন প্রসিদ্ধ করতে, কিন্তু সবার চাইতে অধিক করেছি আমি। আর তুই আমার সাথেই মাইন্ড গেম খেলছিস। আলী, আমি যদি আমার কোনো কাছের মানুষের কাছে বিশ্বাসঘাতকতার শিকারও হই, তারপরেও আমি তোর 12টা বাজিয়ে ছাড়ব। আমার সমাপ্তি একদিন না একদিন ঠিকই ঘটবে। তবে সমাপ্তি ঘটার আগেই তোকে আমি জন্মের মতন শিক্ষা দিয়ে যাব।
মনে রাখিস আমিও আয়রন ব্লেড। তুই যেমন বেস্ট 11-এর লিডার নামে প্রসিদ্ধ মানুষের কাছে, আমিও কিন্তু আয়রন ব্লেড নামে সেভাবেই প্রসিদ্ধ মানুষের কাছে। এছাড়া মানুষকে কৌশলে পরাজয় করার জন্য তোর যেমন মাথা চলে, ঠিক একইভাবে মানুষ টপকানোর জন্য কিন্তু আমারও হাত চলে। তাই সাবধানে থাকিস শালি। আমার সমাপ্তি ঘটার আগেই তোর ইতি ঘটিয়ে যাব আমি। এবার একটু ঘুমিয়ে নেই। চোখটা ঘুমের কারণে জ্বালাপোড়া শুরু করেছে। তোর বিষয়টা সময় মতন আমি দেখে নিব। আগে এখন একটু ঘুমের রাজ্যে বিচরণ করি। ঘুম থেকে উঠে আবার রোহানের খোঁজে বের হতে হবে। যদিও বা লোকজন রোহানের খোঁজে লেগে গেছে, তবুও সে যতই হোক আমি যেই ঘরে থাকি সেই ঘরের এই একজন সদস্য সে। একদম চুপচাপ তো আর বসে থাকা যাবে না। তাই আগে একটু ঘুমিয়ে নেই। বিকাল হলে ঘুম থেকে উঠে রোহানের খোঁজে বের হব। আকাশ এরপর ঘুমিয়ে পড়ে। ঘড়ির কাঁটায় 5টা বাজতেই আকাশের ঘুম ভেঙে যায়। কারণ আকাশ রোহানকে খুঁজতে বের হবে সেই চিন্তা ফিকিরটা আকাশের ভিতরে বিদ্যমান। তবে দুপুরের ঘুমটা আকাশের পরিপূর্ণ হয়নি। আকাশ ঘুমিয়েছে ঘণ্টা খানিকের কিছুটা বেশি হবে। এই অল্পক্ষণ ঘুমিয়ে কারোর এই ঘুমের ঘাটতি পরিপূর্ণভাবে পূরণ হবে না। অন্যদিন হলে হয়তো আকাশের ঘুমের ইতি ঘটত না কখনোই এই অল্প সময় ঘুমিয়ে। কিন্তু আজ তার ঘুম ভেঙে গেছে। আর এই জিনিসটা হয়েছে আকাশের ভিতরে থাকা ইচ্ছার কারণে। কোনো মানুষের ভিতরে যখন কোনো কিছুর প্রবল ইচ্ছা থাকে, তখন সময় নিজেই সেই মানুষটার সঙ্গ দেয়। আর তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আকাশ। না হয়তো এই অল্প সময় ঘুমানোর পর আকাশের ঘুম কখনোই ভাঙত না। আকাশের ভিতরে প্রবল ইচ্ছে ছিল বিধায় আকাশ ঘুম থেকে উঠে গিয়েছে। ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়ে আরমানকে ফোন দিয়ে কয়েকজন ছেলেপেলে নিয়ে তার সাথে দেখা করতে বলে। এরপর ফোন রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে আরমানদের সাথে দেখা করে সবাই মিলে রোহানকে খুঁজবার উদ্দেশ্যে বের হয়। রাত 9টা পর্যন্ত অনেক জায়গায় আকাশ নিজের লোকজন নিয়ে রোহানকে খোঁজ করে। কিন্তু আকাশ কোথাও রোহানকে খুঁজে পায় না। সবাই রোহানকে খোঁজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। বিশেষ করে আকাশ। প্রচণ্ড ক্লান্ত লাগছে আকাশের। সেই 3 ঘণ্টা ধরে আকাশ পায়ে হেঁটে অলিতে গলিতে নিজের লোকদের সঙ্গে নিয়ে রোহানকে খুঁজে বেড়াচ্ছে, এতে করে শরীর তো ক্লান্ত লাগবেই। আকাশের শরীর আর নিজের সঙ্গ দিচ্ছে না, আর এই বিষয়টা আরমান আকাশের চেহারা দেখেই বুঝে ফেলে। তাই আরমান আকাশকে বলে, ভাই আপনি বাড়ি চলে যান। শহরে জায়গায় জায়গায় আমাদের লোক রোহানকে খুঁজে বেড়াচ্ছে, তার উপরে আমরা তো আছি। ভাই আপনি বাড়ি চলে যান, আমরা খোঁজ জারি রাখছি। আপনার শরীর অনেকটা ক্লান্ত দেখাচ্ছে। বাড়ি গিয়ে আপনার এখন রেস্ট করা উচিত। হ্যাঁ আরে আরমান আমার শরীর অনেক ক্লান্ত লাগছে। আমায় গাড়ি করে বাড়িতে নামিয়ে দিয়ে আয়। আর তোদের শরীরে এনার্জি থাকলে তোরা খোঁজ চালু রাখো, না হয়তো তোরাও বাড়ি চলে যা। ভাই আমাদেরও ক্লান্ত লাগছে। তবে সমস্যা নেই, আরও 2 ঘন্টা পায়ে চলার মতন শক্তি এখনো শরীরে রয়েছে। যত সময় সম্ভব হয় আমরা খোঁজ চালু রাখি। বাকি পরে খারাপ লাগলে না হয় বাসায় চলে যাব। ঠিক আছে তাহলে, আমি বাড়ি চলে যাচ্ছি। আকাশ সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে উঠে বসে। এত সময় গাড়ি রেখে সবাই অলিতে গলিতে পায়ে হেঁটে রোহানের খোঁজে ঘুরে বেরিয়েছে। আকাশের সাথে গাড়ির ড্রাইভার এবং আকাশের 2জন লোকও এসে গাড়িতে উঠে বসে। কারণ রাত হয়ে যাওয়া কখন কি হয় তা সঠিক করে বলা যায় না। তাই আকাশের 2জন লোক আকাশের সুরক্ষা নিশ্চিত করতে আকাশের সাথে সাথে গাড়িতে এসে বসেছে। এরপর ড্রাইভার গাড়ি ড্রাইভ করে আকাশকে বাড়িতে পৌঁছে দিয়ে তারা আবার গাড়ি নিয়ে রিটার্ন চলে যায়।
আকাশ বাড়ি পৌঁছে ঘরে প্রবেশ করতেই দেখে রোহানের আম্মু ডাইনিং টেবিলে চেহারা মলিন করে বসে আছে। আকাশ রোহানের মায়ের চেহারার দিকে তাকাতেই বুঝে যায় তিনি ডাইনিং টেবিলে বসে ছেলে ফিরে আসার প্রতীক্ষায় রয়েছে। কিন্তু আকাশ একা বাড়ি ফিরে আসায় রোহানের আম্মুর চেহারা আগের চাইতে আরও বেশি মলিন হয়ে যায়। আকাশ রোহানের আম্মুর এই বিষয়টাও বুঝে ফেলে, যার কারণে আকাশ রোহানের আম্মুকে আশ্বাস দিয়ে বলে, আন্টি আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও রোহানকে পাইনি। তবে আপনি একদম টেনশন করবেন না, আমার সমস্ত লোকেরা রোহানের খোঁজে লেগে আছে, ইনশাআল্লাহ জলদিই তারা রোহানের খোঁজ বের করে ফেলবে। কিন্তু আপনার কাছে অনুরোধ, আপনি এভাবে মন মরা হয়ে থাকবেন না। না মানে আসলে নিজের ছেলে তো, তাই একটু টেনশন হচ্ছে। তবে বাবা তোমার উপরে আমার পরিপূর্ণ বিশ্বাস আছে। আমি জানি আমার ছেলেকে তুমি সুস্থ স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরিয়ে আনবে। আন্টি আপনার এই বিশ্বাসটা আমি অটুট রাখার চেষ্টা করব। আচ্ছা এবার গিয়ে ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও, আমি টেবিলে খাবার সাজিয়ে রেখেছি। আকাশ রোহানের আম্মুর কথা মতন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে খাওয়ার জন্য। এরপর অল্প দুটো করে খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। আসলে শরীর ক্লান্ত থাকায় পেটে খাবারও ঠিকভাবে ঢুকছিল না আকাশের। এছাড়া বাড়ির একটা ছেলে গায়েব। এই অবস্থায় তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করা মানে নিজেকে নরখাদক বলে প্রমাণ করা। আকাশ খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে থাকে। আকাশ ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে, ঘণ্টা খানিক হয়ে গেছে, কিন্তু তারপরেও আকাশের ঘুম আসছে না। বিছানার এপাশোপাশ ছটফট করে বেড়াচ্ছে আকাশ। এমন সময় আরমানের নাম্বার থেকে আকাশের নাম্বারে ফোন আসে। আকাশ তাড়াতাড়ি ফোনটা বালিশের পাশ থেকে তুলে নিয়ে রিসিভ করে আরমান জিজ্ঞাসা করে, কিরে এত রাতে ফোন দিলই যে? রোহানকে খুঁজে পেয়েছিস নাকি? নাই ভাই পাইনি, তবে জরুরি একটা কথা জানানোর জন্য ফোন দিয়েছি। কি জরুরি কথা বল। ভাই আমরা একটু আগে খবর পেয়েছি একজন লোকের বাড়ির আন্ডারগ্রাউন্ডে একটা অদ্ভুত টাইপের লোককে দেখা গিয়েছে, যার সাথে একটা ছেলেও ছিল। আর সেই অদ্ভুত টাইপের লোকটা নাকি তার সাথে থাকা ছেলেটাকে জোরজবরদস্তি তার সঙ্গে সেই লোকটার বাড়ির আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেছে। বাড়ির দারোয়ান ছিল, সে বউয়ের অসুস্থতার কারণে ছুটিতে গেছে। কিন্তু অদ্ভুত টাইপের লোকটাকে বাড়ির মালিক দেখার পর আটকানোর চেষ্টা করলে সেই অদ্ভুত টাইপের লোকটা নাকি ছুরি দিয়ে তাকে ভয় দেখায়। তাই সেই বাড়ির মালিক ভয় আর তাকে কিছু বলেনি। আমরা এই খবর পাওয়ার পর সেই বাড়ির আন্ডারগ্রাউন্ডে গিয়ে পুরোটা আন্ডারগ্রাউন্ড খোঁজাখুঁজি করার পরেও সেই অদ্ভুত টাইপের লোক এবং কোনো ছেলেকেই খুঁজে পাইনি। তবে অদ্ভুত বিষয় হলো আমরা বাড়ির আন্ডারগ্রাউন্ডটাতে ঢোকার পূর্ব মুহূর্তে আমরা একটা মেয়েকে সেই বাড়ির আন্ডারগ্রাউন্ডের ভিতর থেকে বের হতে দেখেছি। ভাই মেয়েটাকে আমাদের কেমন যেন সন্দেহ হয়েছে, কিন্তু আমরা তাড়াহুড়োয় থাকায় তাকে কোনো জিজ্ঞাসাবাদ করিনি। তবে ভাই আমি বুদ্ধি করে মেয়েটার একটা ছবি তুলে রেখেছি ফোনে, আর সেই ছবিটা আমি আপনার হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। আপনি একটু দেখুন ছবিটা। ঠিক আছে ফোনটা রাখো, আমি দেখছি। আচ্ছা ভাই। আরমান ফোন রেখে দেওয়ার পর আকাশ ডাটা চালু করে হোয়াটসঅ্যাপে গিয়ে আরমানের পাঠানো ছবিটা দেখার জন্য। এরপর হোয়াটসঅ্যাপে ঢুকে আকাশ আরমানের পাঠানোর ছবিটা দেখার জন্য যখনই ছবির উপরে ক্লিক করে তখনই আকাশের হুঁশ উড়ে যায়। কারণ মেয়েটা তার পরিচিত হওয়ার পাশাপাশি এতই ঘনিষ্ঠ যে মেয়েটা 1 মিনিটে কতবার নিঃশ্বাস ফেলে সেটাও আকাশ বলে দিতে পারবে। আকাশ মেয়েটাকে দেখে ভাবতে আরম্ভ করে সে এত রাতে আন্ডারগ্রাউন্ডে কি করতে গিয়েছিল, তাও আবার যেখানে তার লোকেরা রোহানকে খুঁজতে গিয়েছে। কিন্তু আকাশ তার প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না। তবে আকাশ হাল ছেড়ে দেওয়ার মতন মানুষ না। আরমানের পাঠানোর ছবিটার দিকে তাকিয়ে উত্তর খোঁজার প্রচেষ্টায় লেগে আছে আকাশ। এমন সময় হুট করেই আলী ভাইয়ের বলা কথাটা আকাশের মনে হয়।
আলী ভাই বলেছিল তার খুব ঘনিষ্ঠ একজন কেউ তার প্রতিদ্বন্দ্বী হয়েই মাঠে খেলবে। আলী ভাইয়ের বলা কথাটা মনে পড়তেই আকাশের মনে প্রশ্ন জাগে, এটাই কি তাহলে সেই ব্যক্তি যে কিনা আগামীতে তার বিরুদ্ধেই মাঠে লড়াই করবে? আকাশ মেয়েটাকে দেখে ভাবতে আরম্ভ করে সে এত রাতে আন্ডারগ্রাউন্ডে কি করতে গিয়েছিল, তাও আবার যেখানে তার লোকেরা রোহানকে খুঁজতে গিয়েছে। কিন্তু আকাশ তার প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না। তবে আকাশ হাল ছেড়ে দেওয়ার মতন মানুষ না। আরমানের পাঠানোর ছবিটার দিকে তাকিয়ে উত্তর খোঁজার প্রচেষ্টায় লেগে আছে আকাশ। এমন সময় হুট করেই আলী ভাইয়ের বলা কথাটা আকাশের মনে হয়। আলী ভাই বলেছিল তার খুব ঘনিষ্ঠ একজন কেউ তার প্রতিদ্বন্দ্বী হয়েই মাঠে খেলবে। আলী ভাইয়ের বলা কথাটা মনে পড়তেই আকাশের মনে প্রশ্ন জাগে, এটাই কি সেই ব্যক্তি যে কিনা আগামীতে তার বিরুদ্ধেই মাঠে লড়াই করবে? আকাশের ভিতরটা কম্পন করে উঠে কথাটা মনে পড়তেই। ভিতরটা উত্তেজনায় ভরে উঠে আকাশের। কারণ হোয়াটসঅ্যাপে আরমানের পাঠানো ছবিটা আর অন্য কারোর নয়, ছবিটা হলো ত্রিধার। আকাশের মাথা গোলকধাঁধার মতন ঘুরপাক খাচ্ছে। আলীর কথা অনুযায়ী আকাশের ঘনিষ্ঠ কেউ আকাশের প্রতিদ্বন্দ্বী হবে। কিন্তু আকাশ নিজের পরিচিতদের মধ্যে কাউকেই চিহ্নিত করতে পারছিল না। কিন্তু বর্তমানে সন্দেহের খাতায় ত্রিধার নাম এসে যুক্ত হয়েছে। তার মানে তার সেই ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীটা ত্রিধাই হতে পারে। কিন্তু ত্রিধার বিষয়টা আকাশের কোনো মতেই বিশ্বাস হচ্ছে না। অবনী হলেও আকাশ জিনিসটাকে সহজে বিশ্বাস করে নিত, কিন্তু ত্রিধা কি করে এসব? তাই আকাশ ঠিক করে ত্রিধার সাথে কথা বলবে। হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে ত্রিধার নাম্বার ডায়াল করে ফোন লাগায় আকাশ। এক দুবার রিং পড়তেই ত্রিধা ফোন রিসিভ করে। ত্রিধা ফোন রিসিভ করতেই আকাশ ত্রিধাকে জিজ্ঞাসা করে, ত্রিধা কোথায় তুমি? আকাশের প্রশ্ন শুনে ত্রিধা থতমত খেয়ে যায়। তবে ত্রিধা সেটা আকাশকে কোনো মতেই বুঝতে দেয় না। নিজেকে সামলে নিয়ে আকাশকে পাল্টা প্রশ্ন করে। কেন আকাশ হুট করে এই প্রশ্ন? আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দাও। কোথায় এখন তুমি? ত্রিধা আকাশের কথার ধরন শুনে বুঝে ফেলে আকাশ কোনো কিছু আন্দাজ করে নিয়েছে তার বিষয়ে। তাই সে আকাশকে বলে, একটা জরুরি কাজে বেরিয়েছিলাম, তবে এখন বাসার দিকে যাচ্ছি। কিন্তু কেন বলো তো আকাশ? হুট করে তুমি এমন সিআইডিদের মতন প্রশ্ন কেন করছো? কারণ তোমার ব্যাপারে আমি অনেক কিছুই জেনে গেছি। আর তুমি এত রাতে কোথায় গিয়েছিলে সেটাও আমার কাছে খবর চলে এসেছে। আকাশ আমার ব্যাপারে অনেক কিছু জেনেছ মানে বুঝলাম না। একটু খোলাসা করে বলো তো সমস্ত কিছু। এত কিছু ফোনে বলা সম্ভব নয়। তাহলে আসো দুজন দেখা করি। আমি এখনো বাড়ি পৌঁছাইনি। কোথায় দেখা করবে বলো, আমি অপেক্ষা করব সেখানে তোমার জন্য। ঠিক আছে, তুমি বধুয়া শপিং মলের সামনে এসে অপেক্ষা করো। আমি বাসা থেকে বের হচ্ছি। ঠিক আছে, আমি বধুয়া শপিং মলের সামনে যাচ্ছি। আর শুনো, তুমি বাসা থেকে বের হওয়ার সময় মনে করে অবশ্যই কোমরে করে মেশিনটা নিয়ে বের হবে। কারণ রাতবিরেতে রাস্তাঘাটে কখন কোনো ঝামেলা হয় ঠিক নেই। ত্রিধা, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। আমি বাসা থেকে বের হওয়ার আগে অলওয়েজ কোমরে মেশিন নিয়ে নেই। ঠিক আছে, তাহলে এসো। আমি বধুয়ার সামনে গিয়ে অপেক্ষা করছি। আচ্ছা। আকাশ ফোন রেখে দিয়ে গায়ে শার্ট জড়িয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে বধুয়া শপিং মলের উদ্দেশ্যে রওনা হয়। রাত হয়ে যাওয়ায় রিকশার জন্য বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয় আকাশের। যার দরুন 10 মিনিটের পথ আধ ঘন্টা লেগে যায় পৌঁছাতে আকাশের। বধুয়া শপিং মলের সামনে গিয়ে দেখে ত্রিধা দাঁড়িয়ে আছে। আকাশ রিকশা থেকে নেমে ত্রিধার কাছে যায়। আকাশ ত্রিধার কাছে যেতেই ত্রিধা আকাশকে প্রশ্ন করে, হ্যাঁ এবার বলো আমার ব্যাপারে অনেক কিছু কি জেনেছ? ত্রিধা, বর্তমানে আমার সবচাইতে বড় শত্রুর নাম হচ্ছে আলী, যে কিনা বেস্ট 11 আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার হেড।
একটা সময় তার সাথে আমার সম্পর্ক ভালো থাকলেও এখন আর সম্পর্ক ভালো নেই, কারণ সে আমার পিছনেই ষড়যন্ত্র করেছে, আর সিরিয়াল কিলার নামক আতঙ্কটাও তার জন্য কাজ করে। আলী সিরিয়াল কিলারটাকে তৈরি করেছে আমাকে শেষ করার জন্য। এছাড়া আমাকে শেষ করার জন্য আলী আরও একটা চাল চেলেছে। আমার খুব ঘনিষ্ঠ একটা মানুষকে আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যবহার করার চক্র চেলেছে সে। আলীর চিন্তাধারা হচ্ছে সিরিয়াল কিলার যদি কোনোভাবে আমায় শেষ করতে ব্যর্থ হয়, তাহলেও যেন আলী আমাকে শেষ করতে পারে, সেজন্য সে আমার ঘনিষ্ঠ মানুষকেই হাতিয়ার বানিয়েছে। কিন্তু সেই ঘনিষ্ঠ মানুষটা কে, সেটা এতদিন আমি চিহ্নিত করতে পারিনি। তবে আমার লোকেরা তোমায় আন্ডারগ্রাউন্ড থেকে বের হতে দেখেছে। যেই আন্ডারগ্রাউন্ডে সিরিয়াল কিলারের খোঁজে আমার লোকেরা গিয়েছিল। তাই এখন আমার সন্দেহ তোমার উপরে। আমার মনে হচ্ছে আমার সেই ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীটা হলে তুমি। না হয়তো এত রাতে তুমি কখনোই আন্ডারগ্রাউন্ডে যেতে না। এবার সবকিছু সত্যি সত্যি বলো ত্রিধা। না হয় কিন্তু জানো আমি আকাশ কতটা জঘন্য হতে পারি। আমি মানুষের জন্য যেমন ভালো তেমন খারাপও কিন্তু। তাই এবার অনুরোধ করব সত্যিটা আমায় খুলে বলো। আকাশ, আমি কেন আন্ডারগ্রাউন্ডে গিয়েছি সেটা সিক্রেট। তবে তোমায় আমি এই সিক্রেটটা সময় মতন জানিয়ে দিব। কিন্তু আমি আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কারণে তুমি যদি ভেবে থাকো তোমার সেই ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীটা আমি, তাহলে সত্যিই তুমি অনেক বড় ভুল করবে। তোমার আলীর সাথে আমার কোনো ফাংশন নেই। আমার উপরে বিশ্বাস রাখতে পারো তুমি। তবে আমি জোর করব না তোমায় আমার উপরে বিশ্বাস করতে। তোমার যদি আমার উপর থেকে একান্তই বিশ্বাসটা হারিয়ে যায়, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তোমার কোমরে থাকা যেই মেশিনটা আছে সেটা দিয়ে তুমি আমায় শেষ করে দিতে পারো। তাহলেই তোমার সন্দেহের মাত্রাটা কমে যাবে। আকাশ, আমি তোমার কাছে অবিশ্বাসের পাত্রী হয়ে কখনোই থাকতে চাই না। যেই মানুষটাকে আমি নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছি, তার সাথে বেইমানি করার চিন্তাভাবনা এই জন্মে কোনো দিন ও আমার ভিতরে আসবে না। তাই তোমায় ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, হয় আমার উপরে নিজের বিশ্বাসটা অটুট রাখো, না হয় আমাকে শেষ করে দাও। তাহলেই সমস্ত কাহিনী শেষ। তবে সবকিছুর শেষে আরও একটা কথা বলি। আকাশ, আমি যদি সেই মানুষটাই হতাম, তাহলে এতদিন তুমি আমার হাতে ক্ষতিগ্রস্ত হতে। সুযোগ তো কম ছিল না তোমাকে শেষ করার। কিন্তু কখনোই তো আমি এমন কিছু ভাবি নাই তোমায় নিয়ে। আরে তোমায় নিয়ে এসব ভাবনা চিন্তা করাও তো বহু পরের কথা, কখনো তো আজ অবধি তোমার দিকে ভালো করে আক্রোশের দৃষ্টিতেও তাকায়নি। কিন্তু তারপরেও যদি তোমার মনে হয় আমিই সেই মানুষটা যে কিনা পরিশেষে গিয়ে তোমার সাথে চোখ উল্টাবে, তাহলে প্লিজ আমায় শেষ করে দাও। এতেই তোমার মঙ্গল। ত্রিধার কথাবার্তা শুনে আকাশের মুখ বন্ধ হয়ে যায়। আকাশ ত্রিধার কথার প্রত্যুত্তরে কি বলবে ভেবে পাচ্ছে না। সে এতটা সময় ত্রিধাকে সন্দেহ করছিল, কিন্তু ত্রিধা নিজেকে প্রমাণ করার জন্য নিজের জীবনের বাজি লাগিয়ে দিয়েছে। ত্রিধা যদি সত্যিই সেই প্রতিদ্বন্দ্বী হতো, তাহলে সে কখনোই নিজের জীবনে বাজি লাগাত না। উল্টো সে আকাশকে শেষ করার চিন্তায় মশগুল থাকত। কিন্তু ত্রিধা তা না করে সন্দেহ দূর করার জন্য আকাশের কাছে প্রস্তাব রেখেছে তাকে শেষ করার জন্য। ত্রিধার কথাবার্তাগুলো শুনে আকাশের প্রচণ্ড খারাপ লাগছে। মেয়েটা তাকে এত ভালোবাসে, কিন্তু সে তারপরেও তাকে সন্দেহ করেছে। হ্যাঁ, হতে পারে ত্রিধা কোনো কারণে আন্ডারগ্রাউন্ডে গিয়েছে, কিন্তু তাই বলে তো এটা নয় যে ত্রিধাই সেই মানুষ। এমনটাও তো হতে পারে ত্রিধা নিজের কোনো কারণে আন্ডারগ্রাউন্ডে গিয়েছিল, কিন্তু আকাশ তাকে একটা জিনিসের ভিত্তিতে এতটা সন্দেহ করেছে যেটা আকাশের করা একদম উচিত হয়নি। ভিতর থেকে বেশ খারাপ লাগছে আকাশের। আকাশ কি বলবে বুঝে উঠতে পারছে না। তার আচরণে মেয়েটাও হয়তো অনেক কষ্ট পেয়েছে। ত্রিধাও নিজের কথাবার্তাগুলো বলে চুপ করে একদম দাঁড়িয়ে আছে।
যেটা দেখে আকাশ স্পষ্টভাবে বুঝে যায় ত্রিধা সত্যিই অনেক কষ্ট পেয়েছে। আকাশ ত্রিধার বিষয়টা বুঝতে পেরে আর কোনো কিছু না ভেবে হুট করেই ত্রিধাকে কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। আকাশের আচরণে ত্রিধাও সাড়া দেয়। সেও আলতো করে দুহাত দিয়ে আকাশকে জড়িয়ে ধরে। তবে কারোর মুখে কোনো কথা নেই। ত্রিধার কথা শুনে আকাশ কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। অপরিদকে ত্রিধাও একদম চুপ করে আছে। এভাবে কিছু সময় যাওয়ার পর ত্রিধা হুট করেই আকাশের কোমর থেকে মেশিনটা টান দিয়ে বের করে হাতে নিয়ে আকাশের গলায় চেপে ধরে। এরপর শয়তানি মার্কা একটা হাসি দিয়ে আকাশকে বলে, হ্যাঁ, আমিই সেই ব্যক্তি যাকে আলী ঠিক করেছে তোকে শেষ করার জন্য। কিন্তু তুই তো আমার কথা শুনেই গলে গেছিস। এখন রার জন্য রেডি হ। অনেক বাহাদুরি দেখিয়েছিস তুই। এবার তোর উপরে যাওয়ার পালা। আকাশ, সরি আয়রন ব্লেড, তুই আমার উপরে বিশ্বাস করে দুনিয়ার সবচাইতে বড় ভুলটা করেছিস। আমি তোর মেশিন দ্বারাই তোকে শেষ করব দেখে আসার সময় মেশিনটা কোমরে করে নিয়ে আসতে বলেছিলাম। এবার দোয়া দুরুদ যা পড়ার পড়ে নে, কারণ তোর হাতে আর বেশি সময় নেই। আর কিছু সময়ের মধ্যেই তোর মেশিনের ভিতরে থাকা সমস্ত বুলেট আমি তোর গলার ভিতরে ঢুকিয়ে দিব। ত্রিধার কথা শুনে আকাশ পুরা তাজ্জব হয়ে যায়। চোখ জোড়া বড় বড় হয়ে গিয়েছে আকাশের। ত্রিধার দুমুখ চেহারা দেখে আকাশ কোনোটা সত্যি ছিল আর কোনোটা মিথ্যা ছিল সেটাই বুঝেই উঠতে পারেনি। চোখ বড় বড় করে আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশ ত্রিধার দিকে। অন্যদিকে ত্রিধা আকাশের চেহারার অবস্থা দেখে ফিক করে একটা হাসি দিয়ে মেশিনটা তার নিজের গলায় চেপে ধরে বলে, আরে পাগল, একদম ভয় পেও না, আমি তো মজা করেছি এতটা সময় তোমার সাথে। তুমি আমায় সন্দেহ করে কষ্ট দিয়েছ, তাই তোমায় একটু ভয় দেখিয়েছি। এই যে দেখো মেশিনটা এখন আমি নিজের গলায় ঠেকিয়ে ধরেছি। তোমার যদি আমার উপরে কোনো সন্দেহ থাকে তাহলে মেশিনের ট্রিগারে তুমি একটা চাপ দাও, দেখবে মুহূর্তের মধ্যেই আমি শেষ হয়ে যাব। ত্রিধার কথা শুনে আকাশ ত্রিধার হাত থেকে মেশিনটা ক্যারে নিয়ে নিজের কোমরে রেখে দেয়। এরপর ত্রিধা কিছু বুঝে ওঠার আগেই ত্রিধার ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট লেপ্টে দিয়ে কয়েক সেকেন্ড স্পর্শ করে। পরবর্তীতে ত্রিধার ঠোঁটে জোরে একটা কামড় বসিয়ে দিয়ে ত্রিধাকে ছেড়ে দেয়। আকাশের এমন আচরণে ত্রিধা ব্যথায় শব্দ করে চেঁচিয়ে ওঠে। ত্রিধার ঠোঁট থেকে রক্ত বের হতে আরম্ভ করেছে। ত্রিধা ব্যথায় এখনও চেঁচাচ্ছে। ত্রিধার চেঁচানো দেখে পাশ থেকে আকাশ হাসি দিয়ে বলে ওঠে, দেখাও আরো ভয় আমাকে। একদম কামড়ে এভাবে ঠোঁটের অবস্থা 12টা বাজিয়ে দিব। আমাকে ভয় দেখানো? হ্যাঁ, একদম শিক্ষা দিয়ে দিয়েছি ভালো করে। আগামী থেকে আমার সাথে এমন করলে ঠোঁটে অবস্থা আরো খারাপ করে দিব। আকাশ, কাজটা একদম ঠিক করনি। আমারও সময় আসবে, তখন একদম তোমার শরীরের প্রতিটা অঙ্গে আমার ধারালো দাঁতগুলো বসাবো। তখন বুঝবা কেমন লাগে তোমার। আমার ঠোঁটে কামড়ে দেওয়ার ফল তুমি পাবে, দেখা যাবে। আকাশের কথার উত্তরে ত্রিধা আর কিছু বলে না, কারণ এখন সময়টা আকাশের। তাই সে চুপচাপ ব্যাগের ভিতর থেকে টিস্যু বের করে ঠোঁটে চেপে ধরে রক্ত বন্ধ করার জন্য। কিছুক্ষণ ঠোঁটের উপরে টিস্যু চেপে ধরার ফলে ঠোঁট থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। ত্রিধা টিস্যুটা রাস্তার একপাশে ছুঁড়ে ফেলে দেয়। সঙ্গে দাঁড়িয়ে থাকা আকাশ ত্রিধার এই দৃশ্য দেখে ত্রিধাকে বলে, রক্ত পড়া বন্ধ হয়েছে, এবার চলো তোমায় বাড়ি দিয়ে আসি। অনেক রাত হয়েছে। কামড়ে ঠোঁট থেকে রক্ত বের করে দিয়ে এখন আর আহ্লাদ করতে হবে না। আমি একাই বাড়ি চলে যেতে পারব। আমাকে নিয়ে যদি তোমার সত্যিই চিন্তা থাকত তাহলে আমার ঠোঁটে তুমি এত জোরে কখনোই কামড় দিতে না। আরে ত্রিধা, আমি এত জোরে দিতে চাইনি। আমি চেয়েছিলাম ছোট করে তোমায় একটা শকট খাওয়াতে,
কিন্তু সেটা করতে গিয়ে যে আমার ধারালো দাঁত আমি তোমার ঠোঁটে ঢুকিয়ে দিয়েছি সেটা আমি বুঝতেও পারিনি। তুমি কখনো কোনো কিছুই বুঝতে পারবে না। খালি ভুল বোঝা ছাড়া, একে তো আমার উপরে সন্দেহ করেছ, দ্বিতীয়ত আমি একটু মস্কারি করাই আমায় ঠোঁটের অবস্থা দিয়েছ 12টা বাজিয়ে। আচ্ছা সরি, এবার চলো তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আসি। রাত অনেক হয়েছে, তোমার এখন একা যাওয়া ঠিক হবে না। ঠিক আছে, তবে মাথায় রেখো আমার ঠোঁটে কামড়ে দেওয়ার প্রতিশোধ আমি তুলব। ঠিক আছে তুলিও, সমস্যা নেই। এবার আগে বাড়ি চলো, তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আবার আমায় বাড়ি যেতে হবে। চলো। এরপর আকাশ একটা রিকশা ঠিক করে। রিকশাওয়ালা মামা কোনো মতেই যাবে না, কারণ সে এখন রিকশা বন্ধ করে বাড়ি যাবে। কিন্তু আকাশ তাকে বহু কষ্টে রাজি করায়। এরপর রিকশায় করে ত্রিধাকে একদম বাড়ির সামনে এনে নামিয়ে দিয়ে এসে পরবর্তীতে আকাশ সেই রিকশাটায় করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এমন সময় হুট করেই একটা লোক লাঠি হাতে আকাশের রিকশার সামনে এসে দাঁড়ায়। লোকটার চেহারা দেখা যাচ্ছে না, দাড়ি, গোঁফ এবং বিশেষ করে চুলের জন্য। দাড়ি আর গোঁফ বড় হওয়ার পাশাপাশি মাথার বিশাল বড় বড় চুল লোকটার মুখ পুরোপুরি ঢেকে রেখেছে, যেমনটা পাগলদের হয়ে থাকে। তবে আকাশ লোকটার হাবভাব দেখে বুঝে যায় লোকটা আসলে কে, আর কি কারণে তার রিকশার সামনে এসে দাঁড়িয়েছে। আকাশ সাথে সাথে কোমর থেকে মেশিন বের করে হাতে নিয়ে তৈরি হয়ে যায় মাঠে খেলার জন্য। কারণ ইতিমধ্যেই আকাশ বুঝে গেছে তার মাঠে খেলার সময় হয়ে এসেছে, আর আকাশ এই দিনটার অপেক্ষাতেই ছিল। চলবে।